আমাদের যে টপিকটা সেটা হচ্ছে ধাতু এবং অধাতু। ওকে, এই টপিকটা বিসিএস পরীক্ষার জন্য ট্রিপল স্টার। এখান থেকে অনেক প্রশ্ন আসবে। দেখা দেখি উল্টা দেখা যাচ্ছে। না স্যার, ঠিক আছে, দেখা যাচ্ছে। উল্টা হচ্ছে লেখাটা। না স্যার, ঠিক আছে, সোজাই আছে। আচ্ছা, তো প্রথমে আমরা অধাতু দিয়ে শুরু করব। প্রথমে আমরা যে অংশটা করবো সেটা হচ্ছে অধাতু। এই অধাতু যেগুলা আমরা সম্ভবত গত ক্লাসে একটু আলোচনা করছিলাম যে ধাতু যেগুলা চেনার একটা উপায় হচ্ছে যে ধাতুকে যদি আমি আঘাত করি তাহলে এটা শব্দ করবে, কিন্তু অধাতু যেগুলো আছে সেগুলাকে আমি যদি সাউন্ড করি কোনো শব্দ হবে না। অর্থাৎ হচ্ছে এরা কি হবে, এরা নমনীয়। ওকে, নমনীয় হলে সাউন্ড করবে না। যেমন হচ্ছে আপনারা চিনেন কার্বনের নাম শুনছেন অনেকবার। কার্বন, হাইড্রোজেন, কার্বন, হাইড্রোজেন, সালফার। এই যে মৌলগুলো আছে, এই মৌলগুলো হচ্ছে আপনি যদি এগুলোতে আঘাত করেন এগুলোতে কোনো সাউন্ড করবে না। সুতরাং এটা হচ্ছে অধাতু চেনার একমাত্র উপায়। একমাত্র না, আরোগুলো উপায় আছে, তবে নর্মালি যদি ফিজিক্যালি আপনি চিন্তা করেন তাহলে এটা হচ্ছে চেনার উপায়। তাহলে আপনার উদাহরণগুলো আসতে পারে যে কার্বন, হাইড্রোজেন, সালফার ধাতু না অধাতু। তা আপনি বলবেন যে এগুলো অধাতু। এখন আমাদের পক্ষে তো সবগুলো ধরে চেক করা সম্ভব না যে কোনটা সাউন্ড করে কোনটা সাউন্ড করে না। তবে যেটা যেটা পরীক্ষা আসতে পারে একটু কয়েকবার পড়লে মনে থাকবে। সেটা হচ্ছে যে এরা হচ্ছে আঘাত করলে কোনো সাউন্ড করবে না, এটা একটা বৈশিষ্ট্য। আমি একটু লিখি, আপনাদের মনে থাকবে, কারণ কি আজকে টপিকটা খুবই গুরুত্বপূর্ণ। যে আমি যদি আঘাত করি, আঘাত করলে শব্দ হয় না। ওকে, 2 নম্বর, ধাতু চেনার আরেকটা উপায় আছে, অধাতু চেনার আরেকটা উপায় আছে। ধাতু যেগুলো আছে সেগুলো চকচক করে। যেমন আপনি যদি মনে করেন যে তামা, তামা কিন্তু ধাতু। তো তামা যদি ধাতু হয় তামা কিন্তু চকচক করবে। এটা আপনি চিনেন যে ইলেকট্রিক তারের মধ্যে যে তারটা থাকে ভিতরে, কেবলটা থাকে, সেটা হচ্ছে ধাতু এবং সেটা কিন্তু আপনি যদি দেখেন সেটা চকচক করে। কিন্তু অধাতু যেগুলো সেগুলো চকচক করে না। ওকে, চকচক করে না। ওকে, ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য। একটু আগে আমি ধাতুর উদাহরণ দিতে গিয়ে তামার তারের কথা বললাম। তো ওই তামার তার, তামার তার কোথায় ব্যবহার করা হয়? ইলেকট্রিক তারে। সুতরাং ওইটা বিদ্যুৎ পরিবহন করে। কিন্তু যেগুলো অধাতু, যদি ধাতু যদি বিদ্যুৎ পরিবহন করে, মনে রাখবেন যে অধাতু বিদ্যুৎ পরিবহন করে না। অধাতু বিদ্যুৎ পরিবহন করে না। খুব ইম্পর্টেন্ট তথ্য এগুলা। এরপরে হচ্ছে আরেকটা বিষয় আসে, যে তাপ পরিবহন। বিদ্যুৎ যেহেতু সে পরিবহন করে না, আপনি দেখবেন যখন তামার তারে যদি কোনো কারণে ওভারলোড হয় বা এর ভিতর দিয়ে যদি ইলেকট্রন প্রবাহ হয় বা এর ভিতরে যদি কারেন্টটা যায়, এটা কিন্তু মাঝে মধ্যে উত্তপ্ত হয়ে যায়। সুতরাং এর থেকে বোঝা যায় যে ধাতু তাপও পরিবহন করে, ধাতু বিদ্যুৎ পরিবহন করে। তাহলে অধাতু বিদ্যুৎ পরিবহন করে না, সুতরাং সেটি তাপও পরিবহন করবে না। খুবই ইম্পর্টেন্ট তথ্য, বারবার বলছি, তাপ ও পরিবহন করবে না। এগুলো হচ্ছে মূলত বিষয়, কিন্তু একটু ব্যতিক্রম আছে। দেখেন, ব্যতিক্রম হচ্ছে এটি বিদ্যুৎ পরিবহন করে না, কে? অধাতু বিদ্যুৎ পরিবহন করে না। তবে একটা ব্যতিক্রম আছে, খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে গ্রাফাইট। গ্রাফাইট অধাতু হওয়া সত্ত্বেও সেটি বিদ্যুৎ পরিবহন করবে। এখন প্রশ্ন হচ্ছে যে গ্রাফাইট আমরা কোথায় পাবো? গ্রাফাইট আমরা পাবো হচ্ছে, আমরা যে পেন্সিলটা ইউজ করি, পেন্সিলের যে শীষটা আছে এটাকে উড পেন্সিল বলে। ওই উড পেন্সিলের যে শীষটা আছে, শীষ যেটা আমরা লিখি আর কি, সেটাকে হচ্ছে আপনার গ্রাফাইট, এবং সেটা বিদ্যুৎ পরিবহন করে। এই জিনিসটা একটু মনে রাখবেন যে অধাতু বিদ্যুৎ পরিবহন করে না, তবে ব্যতিক্রম হচ্ছে গ্রাফাইট। ওকে, এরপর আসেন হচ্ছে আরেকটা বিষয়, সেটা হচ্ছে অধাতু অধাতু স্বাভাবিক তাপমাত্রায় স্বাভাবিক তাপমাত্রা বলতে আপনার বোঝানো হচ্ছে 25 ডিগ্রি সেন্টিগ্রেড। 25 ডিগ্রি সেন্টিগ্রেড। পদার্থ স্বাভাবিক তাপমাত্রায় তরল অবস্থায় থাকতে পারে। তরল অবস্থায় থাকতে পারে, লিকুইড অবস্থায় থাকতে পারে, তরল অবস্থায় থাকতে পারে।
লেখাটা কি দেখা যাচ্ছে? ওকে, উদাহরণটা কি হতে পারে? উদাহরণ হচ্ছে ব্রোমিন। উদাহরণ হচ্ছে ব্রোমিন। তাহলে একবার দেখেন তো, আমরা যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো বলে ফেললাম। সেটা হচ্ছে আঘাত করলে শব্দ হবে না, চকচক করবে না, বিদ্যুৎ পরিবহন করে না, তবে ব্যতিক্রম হচ্ছে গ্রাফাইট। গ্রাফাইট একটি অধাতু হওয়া সত্ত্বেও সেটি বিদ্যুৎ পরিবহন করে। এটি তাপ পরিবহন করে না, স্বাভাবিক তাপমাত্রায় তরল অবস্থায় থাকতে পারে। এর উদাহরণ হচ্ছে ব্রোমিন। সবগুলো থাকে না, থাকতে পারে বললাম। তাপ পরিবহন করে না, তবে একটা ব্যতিক্রম আছে, এটাও একটু ব্যতিক্রম মনে রাখতে হবে, সেটা হচ্ছে হাইড্রোজেন। হাইড্রোজেন একটা অধাতু হওয়া সত্ত্বেও, হাইড্রোজেন একটা অধাতু হওয়া সত্ত্বেও সেটি তাপ সুপরিবাহী। এই এতটুকু জিনিস মনে রাখলে হবে। এখন উদাহরণ যদি আপনাকে বলা হয়, আমরা কয়েকটা উদাহরণ লিখছি। সেটা হচ্ছে, আমরা জানি যে কয়েকটা উদাহরণ লিখি। সেটা হচ্ছে কার্বন, হাইড্রোজেন, এগুলো পারলে একটু লিখতে পারেন, অথবা হচ্ছে আপনাদের যে নোটটা দেওয়া হবে বা হইছে বা হবে সেটার মধ্যে দেয়া আছে। কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, তারপরে আরেকটা লিখলাম যে সালফার, তাই তো? সালফার, ফসফরাস, সালফার, ফসফরাস, হ্যালোজেন। এখন এগুলো আপনারা চিনেন, সবগুলো নাম শুনছেন, যে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, সালফার, ফসফরাস এন্ড হচ্ছে হ্যালোজেন। এই আসসালামু আলাইকুম সবগুলো। স্যার। হ্যাঁ, স্যার বোর্ডটা ঝাপসা দেখাচ্ছে, লিখাগুলো একবারে ঝাপসা দেখাচ্ছে। লেখা ঝাপসা দেখাচ্ছে জি স্যার। প্রথম থেকেই নাকি হঠাৎ ঝাপসা হয়েছে? এখন আবার ঠিক হয়েছে, এখন ঠিক হয়েছে স্যার। মানে এটা ইয়ের কারণে হচ্ছে, ওই যে ওয়াইফাই মানে স্পিডের কারণে, নেট স্পিডের কারণে। আচ্ছা আচ্ছা স্যার, ঠিক আছে। আচ্ছা, আপনার নাম কি বলেন তো? শারমিনা আক্তার। আচ্ছা, আপনি কোথায় পড়েন? স্যার আমি ইডেন থেকে মাস্টার্স করছি আর কি, ম্যাথমেটিক্সে। তো হুম। এখন প্রাইমারিতে আছি। ও, ভেরি গুড। আপনি রেসপন্স করেন ভালো, ভালো করবেন, চেষ্টা করলে ভালো করবেন। আমি গত কয়েকটা ক্লাসে বোধহয় আপনার আপনার ভয়েসে শুনছিলাম, ভালো করবেন। ওকে, কি কি আছে বলেন তো? কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, সালফার, ফসফরাস, এগুলো আপনারা সবাই জানেন। তবে এই জিনিসটা যাদের জন্য, সেটা হচ্ছে হ্যালোজেন। হ্যালোজেন অধাতু। হ্যালোজেন গুলোর নাম আমরা জানি, তবে একবার বলি যে হ্যালোজেন কার। হ্যালোজেন হচ্ছে তারাই, যেমন আমরা এগুলোর নাম শুনছি, হচ্ছে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। এগুলো হচ্ছে সব হ্যালোজেন। এই হ্যালোজেন মৌলগুলো একটু আগে আমি বলছিলাম যে স্বাভাবিক তাপমাত্রায় এটা তরল অবস্থায় থাকতে পারে, সেটা হচ্ছে ব্রোমিন। সুতরাং ব্রোমিন একটা অধাতু। হ্যালোজেন যেগুলো আছে সেগুলো সব অধাতু। কি কি আছে? ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন এন্ড আয়োডিন। ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এগুলো হচ্ছে হ্যালোজেন। এই এতটুকু মধ্যে ইনিশিয়াল আলোচনা। এখন চলে আসি হচ্ছে আরেকটা টপিকে। আমি আবার বলি, খুবই ইম্পর্টেন্ট টপিক, আমি কয়েকবার বলে বলে যাব, কারণ হচ্ছে ভেবে প্রশ্ন আসবে। আমরা যারা সায়েন্সেও ছিলাম বা সায়েন্সে আছি, তারা ওই সহজ প্রশ্নগুলো আমরা ভুল করে ফেলি। তো আমরা যেটা ওই যে বলছিলাম যে কেউ যদি বিসিএস এর সহজ প্রশ্ন ভুল না করে, তাহলে তার টিকাটা কনফার্ম, কিন্তু সহজ প্রশ্ন ভুল করা যাবে না। আবার বলি যে অধাতু আঘাত করলে শব্দ হয় না, তাহলে আপনি এখন বুঝতে পারতেছেন যে তাহলে ধাতুতে আঘাত করলে শব্দ হয়, তাহলে পড়াটা সহজ হয়ে যাবে। ধাতু, অধাতু চকচক করে না, তাহলে ধাতু অবশ্যই চকচক করে। অধাতু বিদ্যুৎ পরিবহন করে না, ব্যতিক্রম হচ্ছে গ্রাফাইট, তাহলে বুঝতে পারি যে আহ, ধাতু যেটা সেটা বিদ্যুৎ পরিবহন করে। অধাতু তাপ পরিবহন করে না, ব্যতিক্রম হচ্ছে হাইড্রোজেন, সেটি তাপে সুপরিবাহী। সুতরাং বোঝাই যাচ্ছে যে ধাতু তাপ পরিবহন করবে। অধাতু স্বাভাবিক তাপমাত্রা তরল অবস্থায় থাকতে পারে, এটা স্বাভাবিক যে ধাতুও তরল অবস্থায় থাকতে পারে। অধাতু উদাহরণগুলো আমি বলছি, এগুলা কয়েকটা মনে রাখলে হবে, এগুলা থেকে প্রশ্ন আসে। কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, সালফার, ফসফরাস এন্ড হ্যালোজেন। হ্যালোজেনের মধ্যে কি আছে? ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। এবার দেখেন এখানে আরেকটা ইন্টারেস্টিং তথ্য আছে, একটু বলি। আপনারা দেখবেন যে এই যে এগুলো আছে, আমরা কি ফ্লোরিন, যিনি সায়েন্সে আছেন, আমরা কি কখনো ফ্লোরিন প্লাস লিখি? ক্লোরিন প্লাস লিখতে দেখছেন? ব্রোমিন প্লাস লিখতে দেখছেন? জি না দেখি স্যার, কিনা বলেন। কি লিখি বলেন তো? মাইনাস লিখি। মাইনাস লিখি, অর্থাৎ হচ্ছে যারা অধাতু। অধাতু আমি আগের ক্লাসে একটু রিকল করি, আমি আজকে ক্লাসটা একটু স্লো যাব, আপনাদের যদি সমস্যা না হয়। আমার কথা হচ্ছে মুখস্থ করা হচ্ছে, বুঝে বুঝে পড়ার ভালো। কয়েকবার দেখলে আপনার ঠিক হয়ে যাবে, আপনি বিজ্ঞান আর নিয়ে টেনশন করা লাগবে না। তার ফলে আমি এক্সট্রা ক্লাস নিয়ে হলে আপনার সমস্যা সলভ করবো।
এখন দেখেন আমি এটা লিখলাম, ফ্লোরিন হচ্ছে মাইনাস, ক্লোরিন মাইনাস, ব্রোমিন মাইনাস, তারপরে হচ্ছে অক্সিজেন, অক্সিজেন আমরা কিন্তু মাইনাস লিখি, হ্যাঁ, অক্সিজেন মাইনাস, তারপরে নাইট্রোজেন, সালফার, এগুলো কিন্তু মাইনাস লিখি, হ্যাঁ, ফসফরাস আমরা মাইনাস লিখি, ফসফরাস প্লাস লিখি, এটা ব্যতিক্রম ধরে। কিন্তু একটা ব্যতিক্রম যেটা পরীক্ষা আছে সেটা হচ্ছে হাইড্রোজেন, হাইড্রোজেন তো আমরা মাইনাস লিখি না, আমরা হাইড্রোজেন প্লাস লিখি। সুতরাং এর থেকে বলা যায় যে এখন আমি সায়েন্সে যারা আছেন তারা ছাড়া অন্যরা একটু অ্যান্সার করার চেষ্টা করেন। একটা বলি, আমি কাউকে কিন্তু আসলে মানে বলতেছি আপনি পারেন না, বাট আমি চাচ্ছি যে আপনি কতটুকু পারেন এটা একটু জানতে আর কি, বা আপনার ইমপ্রুভমেন্ট হচ্ছে কিনা। আচ্ছা বলি, বলেন তো এই এফ মাইনাস এর মানে কি? কেউ একজন আমাকে রেসপন্স করে। এফ দিয়ে মাইনাস দিছি, এটা কি ইলেকট্রন গ্রহণ করছে নাকি ইলেকট্রন ছেড়ে দিছে? তার ইলেকট্রন গ্রহণ করছে। আপনি আপনি বলার দরকার নেই, অন্য কেউ বলুন। ওকে, কেউ একজন বলেন, অন্য কেউ। এফ মাইনাস সিএল মাইনাস মানে ক্লোরাইড, ক্লোরিন মাইনাস, এটা কি ইলেকট্রন গ্রহণ করে এই অবস্থা হয়েছে নাকি ইলেকট্রন ছেড়ে এই অবস্থা হয়েছে? কেউ বলতে পারবেন নাকি বলবো? আমি বুঝাই বলবো, একটু রেসপন্স করেন প্লিজ, কেউ একজন রেসপন্স করেন। স্যার একটু বুঝাই বলেন। বুঝে বলি, ওকে। গত ক্লাসটা কি পড়ছিলেন? আচ্ছা, পড়লেও প্রবলেম না, আমি একটু বুঝাই বলি। দেখেন, আমরা গত ক্লাসে পড়ছিলাম যে এটা যদি একটা পরমাণু হয়, দেখাচ্ছে কেন, এটা যদি একটা পরমাণু হয়, এটা যদি একটা পরমাণু হয়, এটা হচ্ছে তার নিউক্লিয়াস, এই মাঝখানেটা তার নিউক্লিয়াস। আচ্ছা, এখানে একটু একটু করতেছে, রিফ্লেকশন হচ্ছে। এটা যদি একটি পরমাণু হয়, এটা যদি একটি পরমাণু হয়, এটা হচ্ছে তার নিউক্লিয়াস। আমরা জানি নিউক্লিয়াসে প্রোটন থাকে আর থাকে হচ্ছে নিউট্রন, প্রোটন থাকে নিউট্রন থাকে। এবং প্রোটন বলছিলাম যে পজিটিভ চার্জ, পজিটিভ পি, প্রোটন পি, প্রোটন পজিটিভ চার্জ। এখানে যতগুলা প্রোটন আছে এখানে ততগুলা ইলেকট্রন আছে, বাইরে ততগুলা ইলেকট্রন আছে। ইলেকট্রনের চার্জ ছিল নেগেটিভ, প্রোটনের চার্জ চার্জ ছিল পজিটিভ। যতগুলা পজিটিভ ঠিক ততগুলা নেগেটিভ এখানে থাকবে, মানে ইলেকট্রন ততগুলা থাকবে। পজিটিভ এবং নেগেটিভ পরস্পরকে নিউট্রাল করে ফেলে। এখন দেখেন, অর্থাৎ আমি যদি কোনো যৌগ লিখি, আমি যদি এইভাবে লিখি, ধরলাম এক্স, এর মধ্যে কিন্তু আমি কোনো প্লাস বা মাইনাস কিছুই লিখি নাই, প্লাসও লিখি নাই, আমি মাইনাসও লিখি নাই, ধরলাম। তাহলে এর মানে কি বলেন তো? এর মানে হচ্ছে এই মৌলের মধ্যে এখন যতগুলা প্রোটন আছে নিউক্লিয়াসে, কক্ষপথে ততগুলা ইলেকট্রন আছে। সুতরাং এটা নিউট্রাল অবস্থা আছে, সুতরাং আমি পজিটিভ নেগেটিভ লিখতে পারবো না। কিন্তু যদি বাইরে থেকে একটি ইলেকট্রন গ্রহণ করে, দেখেন এর বাইরে থেকে একটা ইলেকট্রন গ্রহণ করছে, এই ইলেকট্রনের চার্জ কিন্তু নেগেটিভ। সুতরাং দেখেন এটার কিন্তু পরিবর্তন হয় নাই, এটা পরিবর্তন করা সম্ভব না, এটা পরিবর্তন হয় না, অর্থাৎ পজিটিভ চার্জের কোনো পরিবর্তন হয় নাই, কিন্তু একটা নেগেটিভ চার্জ বেড়ে গেছে। যদি একটা নেগেটিভ চার্জ বাড়ে তখন আমি লিখবো এক্স মাইনাস, এভাবে লিখলাম। যদি এখানে দুইটা ইলেকট্রন বাইরে থেকে আসে তাহলে আমি লিখবো টু মাইনাস, যদি তিনটা আসে লিখবো থ্রি মাইনাস। ওকে, এবার হচ্ছে যদি উল্টা কাজটা হয়, আপনার এখানে এখন মনে করি কিছুই নাই, সমান সমান আছে, সমান সমান ইলেকট্রন ইলেকট্রন সবগুলাই সমান সমান আছে। যদি কোনো কারণে এখান থেকে একটা ইলেকট্রন বেরিয়ে যায়, তাহলে দেখেন এখানে একটা ইলেকট্রন বেরিয়ে গেছে মানে হচ্ছে আগে তো নিউট্রাল অবস্থায় ছিল, একটা ইলেকট্রন বেরিয়ে গেছে মানে হচ্ছে এখানে পজিটিভ চার্জ একটা বেড়ে গেছে, অর্থাৎ নেগেটিভ একটা কমে গেছে। তাহলে অন্যথায় আমি বলতে পারি যে পজিটিভ একটা বেশি হয়ে গেছে, তাহলে আমি লিখবো এক্স প্লাস। যদি দুইটা বেরিয়ে যায় তখন আমি লিখবো টু প্লাস, তিনটা লিখলে লিখবো থ্রি প্লাস। সবাই ক্লিয়ার হয়েছেন কিনা? জি স্যার, বুঝতে পারছি। ওকে, এবার আমাকে বলেন তাহলে, এবার আমাকে এটা বলেন যে এখানে আমি যে লিখলাম যে ফ্লোরাইড মাইনাস, ক্লোরিন মাইনাস, তারপরে আয়োডিন মাইনাস, এই যেভাবে লিখলাম এর মানে কি? এটা কি একটা ইলেকট্রন গ্রহণ করছে না একটা ইলেকট্রন ছেড়ে দিছে? স্যার একটা ইলেকট্রন ছেড়ে দিছে। না, জি বলি না, একটা ইলেকট্রন একটা গ্রহণ ইলেকট্রন করছে। গ্রহণ করেছে।
ইলেকট্রন তো নেগেটিভ, তো নেগেটিভ বলে যখন আপনি নেগেটিভটা রিসিভ করবেন তখন আপনার এখানে নেগেটিভ দেখা, বুঝছেন কিনা? ক্লিয়ার নাকি আমি আবার বলবো? আমি আবারও বলবো, সমস্যা নেই। এই জিনিসটা খুব, এই জিনিসটাই বেসিক। এই জিনিসটা আপনি বুঝবেন যে আপনার আহ, মানে বিজ্ঞান আপনি অনেক অংশ বুঝে গেছেন। এটা বুঝছেন কিনা? এবার ইলেকট্রন গ্রহণ করছে না ছাড়ছে? একজন রেসপন্স পাবে। হ্যাঁ স্যার, গ্রহণ করছে। গ্রহণ করছে। ওকে, তাহলে কয়টা ইলেকট্রন গ্রহণ করছে, একটা না দুইটা বলেন তো? একটা স্যার। একটা। ওকে, ভেরি গুড। তাহলে আমাদের এই পর্যায়ে এই আলোচনাটা গেল। এবার চলে আসছে হচ্ছে আরেকটি গুরুত্বপূর্ণ আলোচনা, সেটা হচ্ছে বহুরূপতা। বহুরূপতা, এই বহুরূপতা বিষয়টা একটু ইম্পর্টেন্ট, এখান থেকে প্রশ্ন আসছিল বিগত বছরে, সুতরাং এটা একটু ইম্পর্টেন্ট। হ্যাঁ, বলি বহুরূপতা কি জিনিস। মনে করেন আমি আপনাকে তিনটা জিনিসের কথা বললাম। একটু আগে বললাম কার্বনের কথা। তো কার্বনটা একটা মৌল, কার্বন একটা অধাতু, কার্বন একটি অধাতু, কার্বন একটা মৌল। ওকে, এই কার্বনটা প্রকৃতিতে বিভিন্ন রূপে থাকতে পারে। যেমন কয়লা, কয়লা কিন্তু কার্বন। আপনি যদি বলেন গ্রাফাইট, এই যে পেন্সিলের যে শীষটা থাকে সেটা গ্রাফাইট, ফুড পেন্সিলের শীষটা। আচ্ছা, তারপরে হচ্ছে ডায়মন্ড। ডায়মন্ড কিন্তু কার্বন দিয়েই তৈরি হয়। দেখেন কয়লা কেমন আর হচ্ছে আপনার ডায়মন্ড কেমন, দুটো কিন্তু ভিন্ন, দেখতেও ভিন্ন। গ্রাফাইট কেমন, দেখতে একেবারে ভিন্ন। কিন্তু ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এই সবগুলো কিন্তু কার্বন দিয়ে তৈরি হয়। সুতরাং এগুলাকে আমি বলতে পারি কার্বনের রূপভেদ। তাহলে আমরা কার্বনের রূপভেদ আমরা কয়েকটা জিনিস জানি। কি কি জানি বলেন তো? একটু আগে বললাম যে আমি বলতে পারি হীরক, তারপরে বলতে পারি গ্রাফাইট, হীরক, গ্রাফাইট। তারপর বলতে পারেন যে আপনি কয়লা বলতে পারেন, কয়লা। তারপর বলতে পারেন চারকোল। এই শব্দটা আপনারা হয়তো কমনলি শুনবেন না, জাস্ট এখন শুনলেন চারকোল। তারপরে আছে হচ্ছে আপনার এই তো এই কয়েকটাই। তাহলে হীরক, গ্রাফাইট, কয়লা, চারকোল, এই সবগুলা কার রূপভেদ? এগুলো হচ্ছে কার্বনের রূপভেদ। এগুলো কার রূপভেদ? কার্বনের রূপভেদ। যেহেতু কার্বনের রূপভেদ এগুলা, সুতরাং আমরা এর থেকে বলতে পারি যে কার্বন বহুরূপতা দেখায়। কার্বন বহুরূপতা দেখায়, এই জিনিসটা আমরা বলতে পারি। সুতরাং আপনাকে যদি বলা হয় যে বহুরূপতা কে কে দেখায়, আরো দুইটা জিনিস আছে, এই দুইটা মনে রাখবেন। বহুরূপতা দেখায় হচ্ছে কার্বন, ফসফরাস, সালফার। এই কয়েকটা জিনিস ইম্পর্টেন্ট, কেউ যদি নোট করতে চান তাহলে বলার সাথে সাথে একটু লিখে ফেলেন। কার্বন, ফসফরাস, সালফার, এই যে জিনিসগুলো আছে তারা কিন্তু বহুরূপতা দেখায়। ওকে, তাহলে এই বহুরূপতার উপাদানের মধ্যে যেটা আপনার পরীক্ষা আসে সেটা হচ্ছে কার্বনের কাজ, যে নিম্নোক্ত কোনটি কার্বনের রূপভেদ, নিম্নোক্ত কোনটি কার্বনের বহুরূপতা। তাহলে বলবেন কি হীরক, গ্রাফাইট, কয়লা, চারকোল। আমি মাঝখানে আপনাদের কনসেন্ট্রেশনের জন্য একটা প্রশ্ন করি। বলেন তো, আমরা এই যে আজকে ক্লাসে প্রথম থেকে গ্রাফাইট একটা বিশেষত্ব পড়ছিলাম, গ্রাফাইট একটা বিশেষত্ব আছে, কেউ কি বলতে পারবেন গ্রাফাইটের বিশেষত্বটা কি? স্যার এটা হচ্ছে বিদ্যুৎ পরিবাহী। ওকে, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। বিষয় হচ্ছে গ্রাফাইট অধাতু হওয়া সত্ত্বেও গ্রাফাইট বিদ্যুৎ পরিবাহী। শোনেন, আমি যে জিনিসগুলো ইম্পর্টেন্ট সেই জিনিসগুলাই বলবো, এবং দেখবেন যে এই জিনিসগুলো আপনার পরীক্ষায় কাজে লাগবে, এই জিনিসগুলো পরীক্ষা আসবে। ওকে, এবার আসলে হচ্ছে আমরা পরের দিকে চলে যাই। পরে যে টপিকটা আছে সেটা হচ্ছে হীরক নিয়ে একটু আলোচনা আছে আপনাদের বইতে। হীরক নিয়ে একটু আলোচনাটা ইম্পর্টেন্ট। আচ্ছা, আমি বিষয়টা বুঝাই বলি, শোনেন। হীরক, হীরক জিনিসটা, এটা তো বললাম এটা হচ্ছে কার্বনের রূপভেদ, কার্বন অধাতু, তাহলে হীরকও বলতে পারি অধাতু। ওকে, এখন দেখেন হীরক অধাতু, তাহলে হীরক কি বিদ্যুৎ পরিবহন করবে কিনা বলেন তো? হীরক কি বিদ্যুৎ পরিবহন করবে? কেউ একজন রেসপন্স করে। না স্যার, করবে না। হীরক বিদ্যুৎ পরিবহন করবে না, কিন্তু দেখেন গ্রাফাইট বিদ্যুৎ পরিবহন করবে। তাহলে হীরক যে বিদ্যুৎ পরিবহন করে না, এটার একটা ব্যাখ্যা আছে, যারা একটু শুনে রাখেন। হ্যাঁ, একটু শুনে রাখেন জাস্ট। দেখেন, এটা যদি আমি রূপভেদ বহুরূপতাটা পড়তে যাই, আমাকে আরেকটা জিনিস করতে হবে। একটু যাদের ইচ্ছা আছে একটু নোট করতে পারেন। এটা আমি বলি, সেটা হচ্ছে আপনি আপনার মতো করে সংক্ষেপে নোট করবেন। সেটা হচ্ছে ক্যাটেনেশন, এই শব্দটা ক্যাটেনেশন, ক্যাটেনেশন ধর্ম, ক্যাটেনেশন ধর্ম। আচ্ছা, আমাদের এই যে পৃথিবীতে যতগুলা জৈব যৌগ আছে, জৈব যৌগ বলতে আপনাকে আমি সিম্পলি যদি বুঝাই, দুইটা জিনিস দিয়ে আমি বুঝাবো। একটা হচ্ছে জীবের মধ্যে যে যৌগগুলা পাওয়া যায় নর্মালি, সেটা হচ্ছে জীব জৈব যৌগ।
আর আরেকটা ভাবে যদি আমি বলি তাহলে জীবের মধ্যে যে যৌগ পাওয়া যাবে সেটা হচ্ছে জৈব যৌগ। আর জৈব যৌগ হইতে হইলে একটা জিনিস কনফার্ম লাগবে, সেটা হচ্ছে কার্বন। জৈব যৌগ হইতে গেলে অবশ্যই কি লাগবে? কার্বন। কার্বনের সাথে অবশ্যই কি থাকতে হবে? হাইড্রোজেন থাকতে হবে। কার্বনের সাথে অবশ্যই কি থাকতে হবে? হাইড্রোজেন। এই কার্বন এবং হাইড্রোজেন যদি থাকে তখন তাকে আপনি জৈব যৌগ বলতে পারেন। এখন দেখেন, যদি আমি হাইড্রোজেন না বলি তাহলে আমি তো কার্বন ডাইঅক্সাইড, দেখেন কার্বন ডাইঅক্সাইডে তো কার্বন আছে, কার্বন থাকা সত্ত্বেও আমি তাকে জৈব যৌগ বলতে পারবো না। কেন বলতে পারবো না? কারণ হচ্ছে কার্বনে দেখেন, কার্বন ডাইঅক্সাইডে কার্বন তো আছে কিন্তু হাইড্রোজেন কিন্তু নাই। সুতরাং কার্বন ডাইঅক্সাইডকে আপনি জৈব যৌগ বলতে পারবেন না। জৈব যৌগ বলতে হলে তাহলে কি কি অবশ্যই লাগবে? কার্বন লাগবে, আরেকটা লাগবে হচ্ছে হাইড্রোজেন, এটা মাস্ট লাগবে। ওকে, সেটা হচ্ছে জৈব যৌগ। এই যারা জৈব যৌগ, আচ্ছা আমি লিখি, এরা হচ্ছে জৈব যৌগ। জৈব যৌগ, ওকে। এই জৈব যৌগ যদি হইতে হয় তাহলে এই দুইটা জিনিস লাগবে। তাহলে এই জৈব যৌগের যে মূল উপাদান সেটা হচ্ছে কার্বন। এখন দেখেন পৃথিবীতে অনেক রকম জৈব যৌগ আছে, কিছু ছোট ছোট আছে, কিছু লম্বা, অনেক বিশাল বড় জৈব যৌগ আছে। এই যে দেখেন ছোট ছোট আছে জৈব যৌগ, বড় জৈব যৌগ আছে। এই যে জিনিসগুলা তৈরি হয়েছে সেটা কিভাবে তৈরি হয়েছে আমি আপনাকে বলি। মনে করেন এই যে কার্বন, এই কার্বনের 4টা হাত আছে। একটু যারা অন্য ইয়ে তারা একটু লিখতে পারে যে কার্বনের যোজনী 4, কার্বনের যোজনী 4, কার্বনের যোজনী 4, এটা একটু লিখতে পারেন, কার্বনের যোজনী 4। অর্থাৎ কার্বনের এরকম 4টা অংশ আছে, যে 4টা অংশ দিয়ে যে 4টা ভিন্ন মৌল বা একই মৌলের সাথে যুক্ত হইতে পারে। কার্বনের 4টা হাত আছে, এই 4টা হাত দিয়ে সে 4টা ভিন্ন মৌল বা একই মৌলের সাথে সে যুক্ত হইতে পারে। এখন দেখেন বিষয়টা বলি, আপনাদের কিন্তু যদি কোনো প্রশ্ন থাকে ওই যে খাতার মধ্যে একটু নোট করে রাখবেন, আমি আবার রিপিট করব। অন্য যারা আছেন যারা মানে এগুলো আগে থেকে পড়া আছে সায়েন্সে, তারা একটু মানে একটু ধৈর্য ধরে শুনবেন আর কি। আচ্ছা, আপনাদের ক্লিয়ার হবে। তাহলে কার্বনের 4টা হাত আছে, 4টা হাত থাকা মানে হচ্ছে কার্বন 4টা ভিন্ন মৌলের সাথে যুক্ত হইতে পারে অথবা একই মৌলের সাথে যুক্ত হইতে পারে। এখন দেখেন এইটা একটা কার্বন, এখানে সে আরেকটা কার্বনের সাথে যুক্ত হইতে পারে, এখানে সে আরেকটা কার্বনের সাথে যুক্ত হইতে পারে, এখানে সে আরেকটা হাইড্রোজেনের সাথে যুক্ত হইতে পারে, এখানে সে আরেকটা কার্বনের সাথে যুক্ত হইতে পারে। ওকে, আরেকটা অক্সিজেন বললাম। এভাবে সে অনেকের সাথে যুক্ত হইতে পারে। এখন দেখেন এই যুক্ত যে হয়েছে, যুক্ত কিন্তু শেষ হয় নাই। কেন বলেন তো? একটু ঠান্ডা মাথায় চিন্তা করেন। আমি কার্বনের হাত কয়টা বলছি বলেন তো? যোজনে কত বলছি? কেউ একজন রেসপন্স করবেন আমার সাথে। 4টা যোজনী কার্বনের স্যার। যোজনে কত বলছি? 4। 4। দেখেন এই একটা হাত, দুইটা হাত, তিনটা হাত, 4টা হাত। আমি হাত দিয়ে বললাম, যদি এটা হাত কিন্তু আসলে বৈজ্ঞানিক কোনো শব্দ না, তবে আমি বললাম আর কি বোঝার জন্য। এই একটা, এই একটা, এই একটা, এই একটা, সে 4টা হাত আছে। 4টা হাতে সে 4জনকে ধরতে পারে। এখন দেখেন এই হাত দিয়ে সে যুক্ত হয়েছে একটা কার্বনের সাথে, তো এই কার্বনেরও তো আবার 4টা হাত আছে, আছে না? এই কার্বনেরও তো আবার 4টা হাত আছে। 4টা হাত যদি থাকে, দেখেন তার একটা হাত কিন্তু চলে গেছে এই কার্বনের সাথে, এই কার্বনের সাথে তার একটা হাত চলে গেছে। আর বাকি কয়টা হাত আছে বলেন তো? 3টা। একটা, দুইটা, তিনটা। দেখেন এই কার্বনের আবার 4টা হাত। তো এই কার্বন আবার এখানে আবার আরেকটা কার্বনের সাথে আরো অনেকগুলো কার্বনের সাথে যুক্ত হইতে পারে। আবার দেখেন এর আবার 1 2 3, এর আবার 1 2 3, এইভাবে দেখেন কার্বনের সাথে কার্বন, কার্বনের সাথে কার্বন যুক্ত হইতে 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 বিশাল চেইন তৈরি করতে পারে। এই যে ধর্মটা, এটাকে বলা হচ্ছে ক্যাটেনেশন ধর্ম, এটাকে বলা হচ্ছে ক্যাটেনেশন ধর্ম। তাহলে সিম্পলি যদি বলি যে বলবেন যে কার্বনের যোজন, আপনি মনে রাখবেন আর কি, বলার কিছু না, যে কার্বনের যোজনী 4, 4 হওয়ার কারণে সেটি, কার্বনের যোজনী 4 হওয়ার কারণে সেটি কার্বন কার্বন যুক্ত হয়ে লম্বা শিকল তৈরি করতে পারে। এই যে ধর্মটা তাকে বলেছে ক্যাটেনেশন। তাকে কি বলা হবে? ক্যাটেনেশন। খুবই ইম্পর্টেন্ট। সবাই বুঝছেন কিনা, না আবার বলতে হবে? বলেন, কারো ক্লিয়ার না থাকলে আমাকে বলেন, আমি আবার বলবো। বুঝছি স্যার। ওকে, এবার দেখেন এই কার্বন যে ক্যাটেনেশন দেখায়, ক্যাটেনেশন আরেকটা জিনিসও দেখায়, সেটা হচ্ছে সিলিকন। সেটা হচ্ছে সিলিকন। সিলিকনও ক্যাটেনেশন দেখায়, আরেকটা কি দেখায়? কার্বন ক্যাটেনেশন দেখায়। মনে রাখবেন, সিলিকন ক্যাটেনেশন দেখায়, কার্বন ক্যাটেনেশন দেখায়। এবার আমরা আগের প্রথম ক্লাসটা সম্ভবত ওইটার একটা কথা আমি একটু মনে করাই দেই, আপনারা মনে থাকতে পারে নাও থাকতে পারে, একটু মনে করাই দিই।
মনে আছে আমরা পড়ছিলাম যে সিলিকন, জার্মেনিয়াম, আর্সেনিক এগুলা পড়ছিলাম, যেগুলা কি পরিবাহী, এগুলা কি সুপরিবাহী, অপরিবাহী না অর্ধপরিবাহী। অর্ধপরিবাহী? এগুলা কি অর্ধপরিবাহী। হ্যাঁ হ্যাঁ, অর্ধপরিবাহী। অর্ধপরিবাহী। এগুলা কি পরিবাহী? অর্ধপরিবাহী। মনে রাখবেন যে এগুলো হচ্ছে অর্ধপরিবাহী। অর্ধপরিবাহী, অর্ধপরিবাহী মানে হচ্ছে এগুলা কিসে ব্যবহার করা হয়? এগুলা ইলেকট্রনিক্স শিল্পে ব্যবহার করা হয়। ইলেকট্রনিক্স শিল্পে সিলিকন ব্যবহার করা হয়। ইলেকট্রনিক্স শিল্পে আপনার ওই যে আরেকটা বললাম সিলিকন আছে, তারপর হচ্ছে কি বলছি, মাথা থেকে আউট হয়ে গেল। সিলিকন আছে, আর্সেনিক আছে, জার্মেনিয়াম আছে। জার্মেনিয়াম এবং সিলিকন এগুলো অর্ধপরিবাহী বলে এগুলাকে ইলেকট্রনিক্স শিল্পে বর্তমানে ব্যবহার করা হয়। ওকে, এবার হচ্ছে আমরা গ্রাফাইটের আরেকটু কিছু কথা বলি। তাহলে এই যে গ্রাফাইটটা আছে, এই গ্রাফাইটের মধ্যে দেখেন, একটু বুঝাই বলে শোনেন। এই গ্রাফাইটটা আমি বললাম এই যে গ্রাফাইটটা বিদ্যুৎ পরিবাহী না, এই গ্রাফাইটটা বিদ্যুৎ পরিবাহী না। কারণ বলেন তো? কারণ হচ্ছে এই গ্রাফাইটের মধ্যে যে কার্বন গুলো আছে, তার তো প্রতিটা কার্বনে 4টা যোজনী আছে, 4টা হাতেই আরেকটা কার্বন যুক্ত আছে। প্রত্যেকটা কার্বনের 4টা হাতেই আরেকটা কার্বন যুক্ত আছে। কিন্তু গ্রাফাইটের ক্ষেত্রে তো কার্বন আছে। গ্রাফাইটের ক্ষেত্রে প্রতিটা কার্বনের 3টা হাত আরেকটা কার্বন দিয়ে যুক্ত আছে, কিন্তু একটা হাত খালি থাকে। একটা হাত খালি থাকা মানে হচ্ছে এখানে একটা ইলেকট্রন আছে। একটা হাত খালি থাকা মানে হচ্ছে এখানে ইলেকট্রন আছে। ফলে কি হয়, সে ইলেকট্রনটা প্রবাহ করতে পারে। ইলেকট্রনটা এখান থেকে সেখানে, ওখান থেকে সেখানে এভাবে বোঝাইতে পারে। যেমন আমরা বিদ্যুৎ বলতে আমরা কি বুঝি বলেন তো? বিদ্যুৎ বলতে আমরা বুঝি ইলেকট্রিক। বিদ্যুৎ বলতে বুঝি ইলেকট্রিক, এবং ইলেকট্রিক শব্দটা আসছে ইলেকট্রন থেকে। ইলেকট্রনের প্রবাহকে বলা হয় বিদ্যুৎ। ইলেকট্রনের প্রবাহকে বলা হয় বিদ্যুৎ। ইলেকট্রন এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এখান থেকে এখানে বিভিন্ন জায়গায় যে মুভ করে, তো সেক্ষেত্রে সেটাকে আমরা বলি বিদ্যুৎ। তাহলে যদি ইলেকট্রনটা এখানে দেখেন, গ্রাফাইটের ক্ষেত্রে এই 4টা হাত যুক্ত ছিল। যুক্ত ছিল বলে তার মধ্যে কোনো মুক্ত ইলেকট্রন ছিল না, যেটা প্রবাহ হইতে পারে। ফলে ডায়মন্ডের মধ্যে এটা, ফলে ডায়মন্ড বা হীরক সে বিদ্যুৎ পরিবহন করতে পারে না। কিন্তু গ্রাফাইটের ক্ষেত্রে একটা হাত খালি থাকে, মানে হচ্ছে একটা ইলেকট্রন মুক্ত থাকে, ফলে সে বিদ্যুৎ পরিবহন করতে পারে। বোঝা গেছে? তাহলে ডায়মন্ড বিদ্যুৎ পরিবহন করে না, কিন্তু গ্রাফাইট বিদ্যুৎ পরিবহন করতে পারে, কারণ ডায়মন্ডের 4টা কার্বনের 4টা যোজনী 4টা কার্বনের সাথে যুক্ত থাকে, কিন্তু গ্রাফাইটের ক্ষেত্রে সেটা থাকে না, একটা হাত খালি থাকে, ফলে সে বিদ্যুৎ পরিবহন করতে পারে। এটা বুঝাইতে পারছি কিনা বলো সবাই? ক্লিয়ার? ক্লিয়ার। ওকে, এবার আসলে হচ্ছে হীরকের ক্ষেত্রে কয়েকটা জিনিস, সেটা আপনাদের আছে, আমি সবগুলো বলবো না, যেটা ইম্পর্টেন্ট সেটা এর মধ্যে আছে, একটু পড়লেই পারবেন। সেটা হচ্ছে আপনি বলেন তো যে হীরক কি স্বচ্ছ না অস্বচ্ছ? আপনি বলেন তো। স্বচ্ছ স্যার। স্বচ্ছ। এটাতে ইজিলি আমরা বলতে পারি যে হীরক স্বচ্ছ। হীরক হচ্ছে, হীরকের কয়েকটা বিশেষ বৈশিষ্ট্য আছে, এগুলাই পরীক্ষা আসে। আমি একটু বলি। হীরক হচ্ছে সবচেয়ে প্রকৃতিতে প্রাপ্ত সবচেয়ে শক্ত পদার্থ। প্রকৃতিতে যত পদার্থ পাওয়া যায় সবচেয়ে শক্ত পদার্থ হচ্ছে হীরক। আচ্ছা, এবার আসুন হচ্ছে আরেকটা, যেটা আপনি বললেন হীরক হচ্ছে স্বচ্ছ। হীরক কেমন থাকবে? হীরক থাকবে হচ্ছে স্বচ্ছ। ওকে, এবার আসুন হচ্ছে এর মধ্য দিয়ে যেটা ইম্পর্টেন্ট, আপনাকে কেউ হীরক দিল, তো হীরকটা দেওয়ার পরে আপনি তো এটাকে অন্য পদার্থ ধর, হীরক কিন্তু অনেক দামি, এখানে আপনাকে অন্য একটা পদার্থ দিল। মনে করেন আপনি যদি বিসিএস দিয়ে আপনি কাস্টমসে জব পান, তো কাস্টমসে জব পাইলে তো আপনি বিভিন্ন বন্দরে আপনি এগুলো চেক করতে হবে। তো চেক করতে গেলে আপনি তো হচ্ছে হীরক আপনি ধরা পড়তে পারে, হীরক চোরাচালানি হয়, বা হীরক কেউ ইয়ে করতে পারে, আপনি যেটা হীরক আসছে নাকি অন্য পদার্থ পাঠিয়ে দিচ্ছে আপনার দেশে, তো আপনি তো এটা চেক করতে হবে। চেক করার সময় আপনি যেটা ব্যবহার করবেন সেটা হচ্ছে রঞ্জন রশ্মি। আপনাদের মধ্যে লেখা আছে রঞ্জন রশ্মি। রঞ্জন রশ্মি মানে কি বলেন তো? একজন বলেন, রঞ্জন রশ্মি মানে কি? চিহ্নিত রঞ্জন রশ্মি মানে হচ্ছে, এখন বুঝবেন, এক্স-রে। এক্স-রে, আমরা এক্স-রে পরীক্ষা করি না আমাদের দেহে বিভিন্ন রোগ নির্ণয়ের ক্ষেত্রে, ওই এক্স-রে কে বলা হচ্ছে রঞ্জন রশ্মি। ওকে, এই রঞ্জন রশ্মি যখন আপনি হীরকের উপর ফেলবেন, দেখবেন যে ওইটা পাস করে রঞ্জন রশ্মি এটাকে ভেদ করতে পারে না। রঞ্জন রশ্মি হীরককে ভেদ করতে পারে না। তাহলে আপনার যদি প্রশ্ন আসে যে খাঁটি ডায়মন্ড বা খাঁটি হীরক চিনার উপায় কি? উপায় হচ্ছে এর মধ্যে দিয়ে রঞ্জন রশ্মি চালনা করা।
যদি রঞ্জন রশ্মি এটার ভিতরে ভেদ করে চলে যায় তাহলে বুঝবেন যে এটা খাঁটি হীরক নয়, যদি না যায় তাহলে বুঝবেন যে এটি খাঁটি হীরক। এই ডায়মন্ডের আরেকটা ব্যবহার আছে, এটা তো সবচেয়ে শক্ত পদার্থ বললাম, এটাকে কাটার জন্য, এই হীরককে কাটার জন্য হীরক কি লাগে? হীরক কাটার জন্য, হীরক কাটার জন্য কি লাগে? হীরক বা ডায়মন্ড লাগে। হীরক কাটার জন্য লাগবে কি? হীরক বা ডায়মন্ড। হীরক যেহেতু সবচেয়ে শক্ত পদার্থ, এটা অন্য কিছু দিয়ে সুন্দর করে কাটা যায় না। ওকে, এরপর আসা হচ্ছে হীরক যেটা যে ক্ষেত্রে ব্যবহার করা হয় সেটা হচ্ছে কাঁচ কাটার ক্ষেত্রে। কাঁচ কাটার ক্ষেত্রে হীরক ব্যবহৃত হয়। কাঁচ কাটার ক্ষেত্রে হীরক ব্যবহৃত হয়। কাঁচ কাটার ক্ষেত্রে হীরক ব্যবহৃত হয়। এতটুকু ক্লিয়ার সবাই? ওকে, এবার আমরা পরবর্তী অংশে যাই, সেটা হচ্ছে গ্রাফাইট। গ্রাফাইটের বেশি কিছু বলবো না, গ্রাফাইট আমরা অলরেডি অনেক কিছু পড়ে ফেলছি। বলেন, আমি একটু প্রশ্ন করি, একজন আমার সাথে 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 উত্তর দিবেন। হ্যাঁ, ওকে, রেডি? আর ওনারা শুনবেন, যে কেউ একজন বলতে পারে। আচ্ছা বলি, গ্রাফাইট ধাতু না অধাতু? আমার সাথে অ্যান্সার রেসপন্স অধাতু। করেন। অধাতু। গ্রাফাইট অধাতু। গ্রাফাইট বিদ্যুৎ পরিবহন করে না করে না? করে। 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 গ্রাফাইট স্বচ্ছ না অস্বচ্ছ? অস্বচ্ছ। অস্বচ্ছ। গ্রাফাইট কোথায় ব্যবহৃত হয়? পেন্সিলে। পেন্সিলে। ওকে, গ্রাফাইট ব্যবহৃত হয় পেন্সিলে। আচ্ছা, এবার বলেন যে আরেকটা কথা যেটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আপনাদের গ্রাফাইট যেখানে ব্যবহৃত সেটা হচ্ছে পারমাণবিক চুল্লিতে। পারমাণবিক চুল্লি, এটা ইম্পর্টেন্ট। গ্রাফাইট ব্যবহৃত, এই দেখেন। আচ্ছা, আমাদের ডায়মন্ডটা পড়া হয়েছে, এবার আমি গ্রাফাইটেরটা লিখি, এ পর্যন্ত দেখা যায় কিনা দেখি। এখানে লিখি যে গ্রাফাইট, এবার গ্রাফাইটের সম্পর্কে লিখতেছি। আমরা গ্রাফাইটের সবকিছু জানি, কয়েকটা অতিরিক্ত জিনিস লিখি। গ্রাফাইটের অর্থ হচ্ছে আমি লিখি, এটা পরীক্ষায় আসতে পারে। গ্রাফাইটের অর্থ হচ্ছে আমি লিখি। গ্রাফাইটের অর্থ হচ্ছে আমি লিখি। আমি লিখি কি দিয়ে? আমি লিখি পেন্সিল দিয়ে। তাহলে পেন্সিলের যে শীষটা আছে, উড পেন্সিল, সেটা শীষটা কিসে ব্যবহৃত? সেটাতে কি ব্যবহৃত হচ্ছে? গ্রাফাইট। আচ্ছা, আপনাকে যদি প্রশ্ন করে নিম্নোক্ত কোন পদার্থটি, ওই ওখান থেকে বোঝায় বলতে পারে যে নিম্নোক্ত কোন পদার্থটি কাগজে ঘষলে দাগ পড়ে, আপনি অ্যান্সার কি বলবেন? গ্রাফাইট। গ্রাফাইট। বুঝছেন বিষয়টা? এইভাবে প্রশ্নগুলো ঘুরে ঘুরে আসতে পারে যে নিম্নোক্ত কোন পদার্থটি কাগজে ঘষলে দাগ পড়ে, সেটা হচ্ছে গ্রাফাইট। গ্রাফাইটের একটা ব্যবহার আমরা জানি, উড পেন্সিল, এটা আমরা জানছি। আরেকটা বিষয় যেটা ইম্পর্টেন্ট, খুব খুব ইম্পর্টেন্ট, আমরা পাবনাতে রূপপুর পারমাণবিক কেন্দ্রের কথা সবাই জানি। রূপপুর পারমাণবিক কেন্দ্রের কথা আমরা সবাই জানি। তো সেখানে তো হচ্ছে বিদ্যুৎ উৎপাদন হবে নিউক্লিয়ার পদ্ধতিতে, নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট। নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট বলতে ওখানে হচ্ছে আপনার ওই যে তেজস্ক্রিয় যৌগ ইউরেনিয়াম, আমরা গত ক্লাসে বোধহয় একটু যে ভর সংখ্যা টংখ্যা বের করতে দেখছিলাম যে ইউরেনিয়াম 238, মনে পড়ছে সবার? ইউরেনিয়াম 238, ইউ 238, যে ওইটা ওইটা ব্যবহৃত হচ্ছে রূপপুর পারমাণবিক কেন্দ্রে। এই যে পারমাণবিক বিক্রিয়াগুলা, এটা একটা সমস্যা আছে। এটা সমস্যা কি, যে আপনি যদি এটাকে অটোমেটিক চালু করে দেন এবং আপনার যদি ইউরেনিয়াম থাকে, এটাকে একবার চালু করলে এটাকে বন্ধ করাটা অনেক কঠিন। এটা অটোমেটিক বন্ধ হয় না। সুতরাং আপনি যদি এটাকে বন্ধ করতে চান বা এটা আপনি গতিটাকে কমাইতে চান, তখন সেখানে গ্রাফাইট ব্যবহার করা হয়। সেখানে কি করা হয়? গ্রাফাইট। এই গ্রাফাইট পারমাণবিক চুল্লিতে, গ্রাফাইট পারমাণবিক চুল্লিতে বিক্রিয়া মন্থর করে। গ্রাফাইট পারমাণবিক চুল্লিতে বিক্রিয়া মন্থর করে। গ্রাফাইট পারমাণবিক চুল্লিতে বিক্রিয়াগুলোকে মন্থর করে, অর্থাৎ পারমাণবিক বিক্রিয়াকে সে মন্থর করে ফেলবে। সবাই কি এটা বুঝতে পারছেন? ওকে, এখানে তাহলে আমাদের কোনো আর প্রশ্ন নাই। পরবর্তী টপিকে যে আজকে টপিক অনেক কিছু, সেটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইডে আসেন। কার্বন ডাইঅক্সাইড নিয়ে বেশি একটু আলোচনা করে যাই। আমরা তো কার্বনের রূপভেদ করতেছি, এর মধ্যে এখন চলে আসেন হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, লেখাগুলো থাকে। আমরা এখন দেখবো হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। আচ্ছা, কার্বন ডাইঅক্সাইডের সংকেত হচ্ছে এটা। আপনাকে যদি বলে যে কার্বন ডাইঅক্সাইডে কার্বন ডাইঅক্সাইডে কার্বনের কয়টা পরমাণু আছে, অক্সিজেনের কয়টা পরমাণু আছে, আপনি কি বলবেন? কার্বনের 2টি পরমাণু, অক্সিজেনের 1টি পরমাণু। ওকে, তাহলে অনুপাত কত আছে বলেন তো? 2:1।
ভেরি গুড, 2:1। ওকে, এবার আসা হচ্ছে কার্বন ডাই অক্সাইডে কি কোনো গন্ধ আছে কিনা বলেন তো। আচ্ছা আমি বলি, আমি বলি শুনুন, আমরা যে প্রশ্বাসটা নেই, মানে বায়ু নেই, তার মধ্যে আমাদের অক্সিজেনটা প্রবেশ করে। যে আমরা যখন নিঃশ্বাসটা ছাড়ি, আমরা কার্বন ডাই অক্সাইড ছাড়ি, সবাই জানেন। আমরা যখন নিঃশ্বাসটা ছাড়ি, আপনার নিঃশ্বাসে কি আপনি কোনো গন্ধ ফিল করেন নাকে, যে আমি নিঃশ্বাস ছাড়তেছি, একটা গন্ধ লাগতেছে, এরকম কোনো ফিলিংস হয়? না স্যার। হয় না। সুতরাং কার্বন ডাই অক্সাইড গন্ধহীন, কার্বন ডাই অক্সাইড গন্ধহীন গ্যাস। এবার আসা হচ্ছে কার্বন ডাই অক্সাইডের একটা সমস্যা আছে, সেটা বলি। কার্বন ডাই অক্সাইড যেটা করে, এটা হচ্ছে অম্লধর্মী। কার্বন ডাই অক্সাইড অম্লধর্মী বা অ্যাসিড ধর্মী। কার্বন ডাই অক্সাইড অম্লধর্মী বা অ্যাসিড ধর্মী। কেন অম্লধর্মী বা অ্যাসিড ধর্মী আপনি এখন বুঝতে পারবেন। দেখুন, মনে করেন আপনার পরিবেশে কার্বন ডাই অক্সাইড আছে, অনেক বেশি কার্বন ডাই অক্সাইড আছে। এই কার্বন ডাই অক্সাইডে কি করে, এই কার্বন ডাই অক্সাইডটা পানির সাথে বিক্রিয়া করে। শুধু শুনে থাকেন, বেশি ইম্পর্টেন্ট না। তৈরি করে হচ্ছে কার্বনিক অ্যাসিড, H2CO3। তৈরি করে কি? কার্বনিক অ্যাসিড। কার্বনিক অ্যাসিড, যেহেতু কার্বন ডাই অক্সাইড অ্যাসিড তৈরি করতেছে, সুতরাং আমরা বলতে পারি কার্বন ডাই অক্সাইড হচ্ছে অ্যাসিড ধর্মী বা অম্লধর্মী। ওকে, কার্বন ডাই অক্সাইড যে প্রশ্নটা আপনার জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ড্রাই আইস। খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট, ড্রাই আইস। বলতো ড্রাই মানে কি বলেন তো? শুষ্ক। ড্রাই মানে হচ্ছে শুষ্ক। যেমন আমরা ড্রাই কেক খাই, ওটা কিন্তু শুকনা থাকে। কেক নরমালি ভিজা থাকে, বাট আমরা যে ড্রাই কেকটা খাই ওটা শুকনা। তো ড্রাই মানে হচ্ছে শুষ্ক, আর আইস মানে হচ্ছে বরফ। আইস মানে বরফ। এখন দেখেন, এটাকে আসলে খুব কল্পনা করা যায় যে আপনার বরফ শুকনা হবে? দেখেন, আপনি যদি বরফ ধরেন, আপনার হাত কিন্তু ভিজে যাবে। কিন্তু ড্রাই আইস যেটা, সেটা বরফের মতোই ঠান্ডা, কিন্তু আপনি ধরবেন তো আপনার হাত ইয়ে হবে না, মানে ভিজে যাবে না। ফলে কি হয়, যে এই ড্রাই আইস দিয়ে অনেক সময়, এটা কিন্তু বিষাক্ত না, এটা ভালো জিনিস। এই ড্রাই আইস দিয়ে বিভিন্ন হচ্ছে আপনার যে ফলমূল বা হচ্ছে সবজি, অনেক জায়গায় এগুলাকে সংরক্ষণ করা যায়। কেন বলেন তো? আপনার ওইটা দিয়ে সে ঠান্ডা থাকতেছে কিন্তু ভিজে যাচ্ছে না। ভিজে গেলে তো পচে যাওয়ার সম্ভাবনা থাকে, এই জন্য ড্রাই আইস ব্যবহৃত হয়। ড্রাই আইস কি হলো বলেন তো? ড্রাই আইস মানে হচ্ছে, সিম্পলি বলি, এরপরে আমরা আস্তে আস্তে আরো ক্লিয়ার করবো, এত বেশি ডিটেলসে না যায়। ড্রাই আইস মানে হচ্ছে হিমায়িত। ড্রাই আইস মানে হচ্ছে হিমায়িত কার্বন ডাই অক্সাইড, এটা মনে রাখলে হবে। ড্রাই আইস মানে হচ্ছে হিমায়িত কার্বন ডাই অক্সাইড, এই এতটুকু মনে রাখলেই হবে। এরপরে আসেন হচ্ছে সোডা ওয়াটার। এরপরে আসেন হচ্ছে সোডা ওয়াটার, এখানে লিখি। আচ্ছা, এতটুকু মুছে দেই। এটা কি সবাই ক্লিয়ার তো? আমি একটু রিভিশনে যাই, হ্যাঁ, আবার একটু রিভিশনে যাই, ক্লাসে শেষ হয়ে যাবে। আমরা আজকে আলোচনা শুরু করছি অধাতু দিয়ে। অধাতুকে আঘাত করলে শব্দ শব্দ হয় না, অধাতু চকচক করে না, অধাতু বিদ্যুৎ পরিবহন করে না, ব্যতিক্রম আছে গ্রাফাইট। অধাতু তাপ পরিবহন করে না, ব্যতিক্রম আছে হাইড্রোজেন। অধাতু স্বাভাবিক তাপমাত্রায় তরল অবস্থায় থাকতে পারে, তরল অবস্থায় থাকতে পারে, থাকে না সবাই, সেটা হচ্ছে ব্রোমিন। তারপর হচ্ছে অধাতুর উদাহরণ কি কি আছে? হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, সালফার, ফসফরাস, হ্যালোজেন। হ্যালোজেন বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে কি বলেন তো? ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এদেরকে হচ্ছে হ্যালোজেন। ওকে, তারপর হচ্ছে এই যেমন আমরা হ্যালোজেন লাইটের কথা বলি, আপনারা হ্যালোজেন লাইটের কথা শুনছিলেন, এই হ্যালোজেন লাইটের মধ্যেও এই হ্যালোজেন যৌগগুলো ব্যবহৃত হয়। ওকে, এবার আসা হচ্ছে হ্যালোজেন যৌগগুলো নরমালি নেগেটিভ চার্জযুক্ত, কিছু চার্জযুক্ত নেগেটিভ বা ঋণাত্মক চার্জযুক্ত থাকে। শুধু ব্যতিক্রম আছে কে? হাইড্রোজেন, সেটা পজিটিভ চার্জযুক্ত। ওকে, এবার আসা হচ্ছে আমরা পরে চলে গেছে হচ্ছে বহুরূপতাতে। বহুরূপতা মানে কি? যাদের বিভিন্ন রূপভেদ আপনি প্রকৃতিতে দেখতে পারবেন, যেগুলো একটার সাথে একটা মিলও থাকে না দেখতে, তাদেরকে বলা হচ্ছে বহুরূপতা। বহুরূপতা দেখায় কোন কোন মৌল? কার্বন দেখায়, ফসফরাস দেখায়, সালফার দেখায়। এর মধ্যে যেটা আলোচিত হয় বেশি সেটা হচ্ছে কার্বনের রূপভেদ। কার্বনের রূপভেদের মধ্যে আমরা পড়ছিলাম যে সেটা হচ্ছে, এক নাম হচ্ছে হীরক পড়ছি, তারপর আমরা গ্রাফাইট পড়ছি, কয়লা পড়ছি, চারকোল পড়ছি, এগুলো সবই কার্বনের রূপভেদ। এটা পড়তে গিয়ে আমরা যখন হীরক পড়তে গেলাম, তখন আমরা পড়লাম যে ক্যাটেনেশন ধর্ম।
ক্যাটেনেশন ধর্ম কাকে বলে? যে একটা মৌল যখন আরেকটা মৌলের সাথে পর 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 যুক্ত হয়ে লম্বা চেন তৈরি করতে পারে, এই ধর্মটাকে বলা হচ্ছে ক্যাটেনেশন ধর্ম। ক্যাটেনেশন ধর্ম কারা কারা দেখায়? কার্বন দেখায়, সিলিকন দেখায়, কার্বন দেখায়, সিলিকন দেখায়। ওকে, এবার আমরা গ্রাফাইটের হীরকের ক্ষেত্রে আসছিলাম, যে আমরা বলছিলাম যে হীরক এটা কি কেমন জিনিস? হীরক হচ্ছে সবচেয়ে শক্ত পদার্থ প্রকৃতিতে, হীরক হচ্ছে স্বচ্ছ, হীরকের মধ্য দিয়ে রঞ্জন রশ্মি গেলে, এক্স রে গেলে সেটা এটা পাস করতে পারে না। এটা দেখে আমরা খাঁটি হীরক চিনতে পারি। তারপরে হচ্ছে হীরক কাটার জন্য হীরক লাগে, অন্য কিছুতে কাটা যায় না। হীরক কোন ক্ষেত্রে ব্যবহৃত হয়? কাঁচ কাটার ক্ষেত্রে হীরক ব্যবহৃত হয়। এরপর চলে আসছে আমরা গ্রাফাইট। আমরা পড়ছিলাম যে গ্রাফাইট একটা অধাতু, সেটি বিদ্যুৎ পরিবহন করে, অধাতু হওয়া সত্ত্বেও সেটি বিদ্যুৎ পরিবহন করে। গ্রাফাইট অর্থ হচ্ছে আমি লিখি, গ্রাফাইট অর্থ হচ্ছে আমি লিখি। গ্রাফাইট কোথায় ব্যবহৃত হয়? পারমাণবিক চুল্লিতে বিক্রিয়া মন্থর করতে বা বিক্রিয়া মন্থরক হিসেবে সেটি ব্যবহৃত হয়। চলে গেছিলাম আমরা কার্বন ডাইঅক্সাইডে। কার্বন ডাইঅক্সাইড হচ্ছে বললাম অম্লধর্মী। কার্বন ডাইঅক্সাইডে কার্বন হচ্ছে আছে, অক্সিজেন হচ্ছে 2 অনুপাত, কার্বন থাকে 1 অনুপাতে। এন্ড এরপরে যেটা আমরা পড়বো সেটা হচ্ছে আজকে শেষ করে, সেটা হচ্ছে সোডা ওয়াটার। সোডা ওয়াটার, সোডা ওয়াটার হচ্ছে দেখেন আপনার যখন এই যে কোক, পেপসি এই যে জিনিসগুলা, এটা যখন আপনি মুখটা খুলবেন দেখবেন যে একটা গ্যাস বের হয়ে আসে, বুদবুদ আকারে গ্যাস বের হয়ে আসে। ওই গ্যাসটা হচ্ছে মূলত কার্বন ডাইঅক্সাইড গ্যাস। ওই গ্যাসটা হচ্ছে মূলত কার্বন ডাইঅক্সাইড গ্যাস। অর্থাৎ পানির সাথে যখন কার্বন ডাইঅক্সাইড উচ্চ চাপে আপনি মিশাই দেবেন তখন সেই পানি এসে তাকে বলা হচ্ছে সোডা ওয়াটার। তাহলে আমরা যে কোল্ড ড্রিঙ্কস বা যেটাকে বলে হচ্ছে সফট ড্রিঙ্কস, যে সফট ড্রিঙ্কস গুলা খায় তার মধ্যে যখন আপনি উচ্চ চাপে কার্বন ডাইঅক্সাইড মিশিয়ে দেবেন তখন তাকে বলা হচ্ছে সোডা ওয়াটার। এই পর্যন্ত আমাদের মোটামুটি কার্বনের অংশটা শেষ হইলো। এবার চলে আসে হচ্ছে আমরা পরের অংশে, আমি বোর্ডটা একটু মুছে দিলাম। আচ্ছা বলেন তো, এতটুকু করতে কি মাথায় প্রেসার পড়তেছে বেশি নাকি ইটস ওকে? একজন রেসপন্স করেন। স্যার ঠিক আছে। না স্যার, ঠিকই আছে। বিজ্ঞান তো এমনি একটু বড় বিষয়। আচ্ছা আপনারা, আমি বলি আপনারা হেসিটেট করবেন না, আপনারা একটু আমাকে কোঅপারেট করবেন এভাবে, আপনারা আমি যেগুলো পড়াচ্ছি সেদিনই ওই টপিকটা একটু পড়ে ফেলবেন, আপনাদের জন্য পড়াটা আসলে সহজ হবে। কিন্তু যদি দিনের পর দিনে না পড়েন তাহলে কিন্তু একটু ঝামেলায় পড়ে যাবেন। মানে আলটিমেটলি ওই যে এখন যে সময়টা দিচ্ছেন সেই সময়টা আসলে আলটিমেটলি আপনার মানে এটা কোনো কাজে আসবে না আর কি। আচ্ছা এবার আসা হচ্ছে আমরা ইয়েতে যাই। একটা জিনিস হচ্ছে কার্বন মনোক্সাইড, যেটা আমি বলি নাই। কার্বন মনোক্সাইড, শুধু এই কথাটা জানেন কার্বন মনোক্সাইড কি দেয়। এটাকে আমরা বলছি, এই যে এই জিনিসটাকে আমরা বলছি কার্বন ডাই অক্সাইড। কার্বন আছে একটা, অক্সিজেন আছে দুইটা, দুইটা মানে ডাই, কার্বন ডাই অক্সাইড। বাট এখানে আছে কার্বন একটা, অক্সিজেন একটা, একটা মানে হচ্ছে মনো, একটা মানে হচ্ছে মনো, তখন তাকে বলা হচ্ছে কার্বন মনো অক্সাইড। দেখেন কার্বন ডাই অক্সাইডটা প্রকৃতির জন্য ভালো, এখন যেহেতু অতিরিক্ত হয়ে যাচ্ছে সেটা গ্রিন হাউস গ্যাস, সেজন্য এটা ঝামেলা তৈরি করে। কিন্তু কার্বন মনোক্সাইড এটা মানে যে কোনো রূপে এটা আপনার জন্য খারাপ। এই কার্বন মনোক্সাইডকে বলা হয় নীরব ঘাতক। কার্বন মনোক্সাইডকে বলা হয় নীরব ঘাতক, এটি ইম্পর্টেন্ট। কার্বন মনোক্সাইডকে বলা হয় নীরব ঘাতক। ওকে, এবার পরবর্তী অংশে যাই। বায়ুতে বিভিন্ন উপাদানের শতকরা পরিমাণ। এই যে বায়ুটা আছে আমাদের প্রকৃতিতে, আমি ওই আগে একটা ক্লাসে বলছিলাম বোধহয় যে বেশি ভালো ভালো না। আপনাকে যদি আমি যদি আপনাকে দেই, নাইট্রোজেন দিলাম আপনাকে, আমি অক্সিজেন দিলাম, ধূলিকণা দিলাম, বিভিন্ন নিষ্ক্রিয় গ্যাস দিলাম, কার্বন ডাই অক্সাইড দিলাম, কি কি দিছে বলেন তো? অক্সিজেন দিলাম, কার্বন ডাই অক্সাইড দিলাম, নাইট্রোজেন দিলাম, আপনাকে আমি ধূলিকণা এগুলা দিলাম। আপনাকে যদি বলা হয় যে কোনটি আপনার সবচেয়ে ভালো, এখানে সবচেয়ে ভালো প্রয়োজনীয় কোনটা আপনার জন্য, আপনি কি বলবেন বলেন? অক্সিজেন, নাইট্রোজেন, ধূলিকণা এন্ড কার্বন ডাই অক্সাইড, কোনটা বেশি ইমার্জেন্সি আপনার জন্য? অক্সিজেন স্যার। অক্সিজেন। তাহলে অক্সিজেন ভালো, কিন্তু ওই যে বলছিলাম যে বেশি ভালো ভালো না। অর্থাৎ অক্সিজেন কি করে, যে অক্সিজেনের একটা নির্দিষ্ট পরিমাণ থাকা লাগে, এর চেয়ে যদি বেশি হয়
তাহলে কিন্তু এটা পুরা পৃথিবীকে এতদিন জ্বালায় পোড়ায় ধ্বংস করে দিত। এই যে আপনার দেহের তাপ তৈরি হচ্ছে না, এখন শীতকাল, আপনি শীতের মধ্য দিয়ে হাঁটতেছেন, কিন্তু আপনি হাতটাকে ভালো করে সেন্স করে দেখবেন যে আপনার ভিতরে কিন্তু মানে আপনার ভিতরে উত্তপ্ত অবস্থায় আছে, আপনার গা কিন্তু গরম থাকে। এই যে গরম থাকে, উষ্ণ থাকে, এই উষ্ণতা দেয় কে? অক্সিজেন দেয় আপনাকে। অক্সিজেনটাই শ্বসনের মাধ্যমে উষ্ণতা দেয়, ওইটা আমরা পরে যাই। অক্সিজেনটা আপনাকে উষ্ণতা দেয়। তাহলে অক্সিজেন উষ্ণতা কিভাবে দেয়? অক্সিজেন আপনার দেহের বিভিন্ন জিনিসকে জ্বালায়, জ্বলতে সাহায্য করে, জ্বালানোর ফলে তাপ উৎপাদন হয়, সেই তাপটা সে আপনাকে দিচ্ছে। তাহলে এই তাপটা উৎপাদনে সাহায্য করতেছে অক্সিজেন। এখন মনে করেন আপনাকে আমি নিঃশ্বাসের প্রশ্বাসের সাথে আপনি সবকিছু অক্সিজেন দিলেন, তখন যে জিনিসটা হবে যে আপনার ভিতরে জ্বলে পুড়ে সব আপনি ছাই হয়ে যাবেন। সেরকম অনুরূপ ক্ষেত্রে পৃথিবীর ক্ষেত্রে সেম অবস্থা। অক্সিজেন যত বেশি হবে তত বেশি জ্বলবে। কোথাও যদি আগুন লাগে অবশ্যই কি অফ করে দিতে হয়? আপনি অক্সিজেন সাপ্লাইটা অফ করতে হবে। অক্সিজেন সাপ্লাই অফ করলে আগুন অটোমেটিক নিভে যাবে। আপনি একটা ইয়ের মধ্যে, কোটার মধ্যে ভিতরে মোম জ্বলতেছে, মুখটা খোলা, আপনি উপর দিয়ে চাপ দিয়ে ধরেন, দেখবেন মোমটা নিভে যাবে কিছুক্ষণ পরে। এই যে নিভে যাচ্ছে, কেন নিভে যাচ্ছে? কারণ অক্সিজেন পায় না সে। তাহলে অক্সিজেনের পরিমাণ একটা নির্দিষ্ট পরিমাণ দরকার, কিন্তু এর বেশি যদি হয় তাহলে সমস্যা আছে। তাহলে যেটা হচ্ছে সহজে বিক্রিয়া করে না এমন একটা জিনিস যে আমি পূরণ করে রাখতে পারি, সেটা হচ্ছে নাইট্রোজেন। সেটা হচ্ছে নাইট্রোজেন। প্রকৃতিতে যত গ্যাস আছে, বায়ুতে যত গ্যাস আছে, তার মধ্যে সবচেয়ে বেশি পরিমাণ থাকে নাইট্রোজেন। খুবই ইম্পর্টেন্ট তথ্য। প্রকৃতিতে যত পরিমাণ গ্যাস বা বায়ু আছে তার মধ্যে সবচেয়ে বেশি পরিমাণ হচ্ছে নাইট্রোজেন। এটার পরিমাণ হচ্ছে 78 কোথাও লেখা আছে 0.2%, কোথাও লেখা আছে 78.03%। বাট 78 দেখে আপনি আগাতে পারবেন। তাহলে নাইট্রোজেনের পরিমাণ কত প্রকৃতিতে দেখেন, আমি যদি টোটাল 100% হিসাব করি, তার মধ্যে 78% হচ্ছে আপনার নাইট্রোজেন। তাহলে অক্সিজেনের পরিমাণ কত? অক্সিজেন হচ্ছে মাত্র 20 দশমিক কোথাও লেখা আছে 0.4, মানে এরকম করে লেখা আছে 0.4 দশমিকের পর একটু চেঞ্জ আছে, কোথাও লেখা আছে 20.71, এভাবে থাকতে পারে। 20টা কনফার্ম। ওকে, তাহলে অক্সিজেনের পরিমাণ অ্যাপ্রক্সিমেটলি কত পার্সেন্ট? প্রকৃতিতে 20%। এই দুইটা জিনিস আপনাকে জানলে হবে। আর কার্বন ডাইঅক্সাইডটা জানতে হবে। কার্বন ডাইঅক্সাইড এটার পরিমাণ কত? এটার পরিমাণ বলেন তো কেমন হতে পারে? এখন 78 আর 20 কিন্তু চলে গেছে, মানে প্রায় 98 99 চলে গেছে। তাহলে অক্সিজেনের পরিমাণ, কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ অবশ্যই 1%-এর কম হবে, কারণ অন্যান্য গ্যাসও আছে। কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ হচ্ছে 0.03%। একটু মুখে মুখে বলে ফেলি। নাইট্রোজেন কত পার্সেন্ট একটু বলেন তো, একটু নিজে নিজে বলেন, আমার সাথে একজন রেসপন্স করেন। কারণ নাইট্রোজেন কত পার্সেন্ট? 78.02 বা 03। অক্সিজেনের পরিমাণ 20.04 বা 71, আপনি 20 মনে রাখবেন। কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ হচ্ছে 0.03%। এই যে কার্বন ডাইঅক্সাইড, এই যে এটাই কিন্তু আপনার পরিবেশ উষ্ণতার জন্য দায়ী। সুতরাং কার্বন ডাইঅক্সাইড ডেইলি বাড়তেছে, বেড়ে এখনো কিন্তু একের কাছাকাছিও পৌঁছায় নাই, তাই কিন্তু পৃথিবী উষ্ণ হয়ে গেছে। যদি একে যায় তাহলে আপনি চিন্তা করে দেখেন যে আপনার পৃথিবীর অবস্থা কি হবে। পৃথিবীতে মানুষ এমন একটা অবস্থা হচ্ছে, পানির নিচেও বোধহয় বসে থেকেও তার উষ্ণতা দূর করতে পারবে না, এরকম একটা অবস্থা তৈরি হবে আর কি। ঠিক আছে, আমাদের এখান থেকে এটাই জানার ছিল, আর বেশি কিছু নাই। চলে আসেন হচ্ছে, আমি যদি এই 3টা জিনিস, এটা পরীক্ষা আসে, এটা আপনাকে ভাইভাতে জিজ্ঞেস করতে পারে। যদি সায়েন্স ব্যাকগ্রাউন্ড হন বা হচ্ছে আপনি অন্য ব্যাকগ্রাউন্ড হইলেও, আপনাকে এটা একেবারে কমন সেন্সের একটা প্রশ্ন, ছোটবেলার ওই যে বিজ্ঞান পড়া আর কি, সেটার একটা প্রশ্ন, এটা জিজ্ঞেস করবে। বলি, আমরা 3টা গ্যাসের কথা বলি, এটা আপনারা জানেন। সেটা হচ্ছে, যেটাকে বললাম, হাইড্রোজেন, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড। এই যে 3টা গ্যাস, এটা নিয়ে আপনাকে প্রশ্নটা করতে পারে যে হাইড্রোজেন এটা কি নিচে জ্বলে কিনা বা জ্বলতে সাহায্য করে কিনা, এটা মনে আছে কিনা বলুন তো কেউ একজন, যে হাইড্রোজেন জ্বলে না জ্বলতে সাহায্য করে? কি করে? জ্বলে, কিন্তু জ্বলতে সাহায্য করে না। ভেরি গুড। হাইড্রোজেন হচ্ছে নিজে জ্বলে, হাইড্রোজেন নিজে জ্বলে কিন্তু সাহায্য করে না, মানে জ্বলতে সাহায্য করে না। ওকে, অক্সিজেনটা বলে ফেলেন। অক্সিজেন কি হবে? নিজে জ্বলে না, অন্যকে জ্বলতে সাহায্য করে। ভেরি গুড। অক্সিজেন হচ্ছে জ্বলে না কিন্তু সাহায্য করে, অন্যকে জ্বলতে সাহায্য করে। কার্বন ডাইঅক্সাইড এটা বলেন। জ্বলেও না, সাহায্য করে না।
ভেরি গুড। জ্বলে না, সে নিজে তো জ্বলে না, আবার জ্বলতে সাহায্য করে না। মনে থাকবে? আবার বলি, হাইড্রোজেন নিজে জ্বলে, অন্যকে জ্বলতে সাহায্য করে না। অক্সিজেন নিজে জ্বলে না, কিন্তু অন্যকে জ্বলতে সাহায্য করে। আর কার্বন ডাইঅক্সাইড ফুল নেগেটিভ, জ্বলেও না, সাহায্য করে না। মনে থাকবে তো? ওকে, এবার আসুন হচ্ছে অক্সিজেনের ক্ষেত্রে আসি। অক্সিজেনের ক্ষেত্রে যেটা একজন বিজ্ঞানী বলছে যে এটা হচ্ছে বর্ণহীন, গন্ধহীন, স্বাধীন গ্যাস। অক্সিজেন, অক্সিজেন কেমন বললাম? বর্ণহীন, গন্ধহীন। বলতো কার্বন ডাইঅক্সাইডে গন্ধ আছে কিনা একটু আগে বললাম। কার্বন ডাইঅক্সাইডে কি গন্ধ আছে? নিঃশ্বাস সারার সময় কি গন্ধ লাগে? জি না না স্যার। স্যার। কারণ অক্সিজেন হচ্ছে বর্ণহীন, গন্ধহীন, স্বাধীন গ্যাস। আপনি হাঁ করে যখন রাত্রিবেলা আমাদের যখন নাক বন্ধ হয়ে যায়, আমরা ঘুমাই, তখন আমরা হাঁ করে যখন অক্সিজেনটা নেই, আপনার মুখে কি স্বাদ লাগে? লাগে তো না। সুতরাং অক্সিজেন হচ্ছে বর্ণহীন, গন্ধহীন, স্বাধীন গ্যাস। এই যে এই জিনিসগুলো এইভাবে এইভাবে করে মনে রাখলে আপনি যে কোনো ভাবে অ্যান্সার করে আসতে পারবেন। অক্সিজেনের একটা ইয়ে আছে, অক্সিজেনের একজন বিজ্ঞানী একটা নাম দিয়েছে, অক্সিজেন বলতে বলছে অম্লজান। অক্সিজেনকে বলছে অম্লজান, এই জিনিসটা একটু মনে রাখেন। অক্সিজেনের অন্য নাম হচ্ছে অম্লজান। আচ্ছা, যান তো এটা হবে না, এটা হচ্ছে যানবাহন, যান। অক্সিজেন বলা হচ্ছে অম্লজান, এই জিনিসটা মনে রাখলে হবে। অক্সিজেন অন্য নাম হচ্ছে অম্লজান, অক্সিজেন অন্য নাম হচ্ছে অম্লজান। আচ্ছা, এবার আসলে হচ্ছে আমাদের অক্সিজেনের ব্যবহার আপনারা পারবেন। চলে আসুন হচ্ছে নাইট্রোজেনের ক্ষেত্রে। খুব খুব ইম্পর্টেন্ট, নাইট্রোজেনের কথা বলি। সেটা হচ্ছে নাইট্রোজেন, একটু আগে বলছিলাম পরিবেশে নাইট্রোজেনের পরিমাণ কত? বলেন তো, পরিবেশে নাইট্রোজেনের পরিমাণ কত? 78.02। 8.03 বা দশমিক মনে রাখলে না হবে, 78 দিয়ে মনে রাখলে হবে। আর বাকিগুলো দিয়ে কোনো কনফিউশন তো দেওয়ার দরকার নেই। আপনি 78 যেখানে দেখবেন দিয়ে দেবেন অ্যান্সার। এই যে নাইট্রোজেনটা, এই নাইট্রোজেন নিষ্ক্রিয় গ্যাস না। নিষ্ক্রিয় গ্যাস কাকে বলে? যেসব গ্যাস সহজে কারোর সাথে বিক্রিয়া করতে চায় না, বা যেসব মৌল বা সহজে কারোর সাথে বিক্রিয়া করতে চায় না, তাকে হচ্ছে নিষ্ক্রিয় মৌল বা নিষ্ক্রিয় গ্যাস। এই যে নাইট্রোজেনটা, সে নিষ্ক্রিয় গ্যাস না, কিন্তু সে নিষ্ক্রিয় গ্যাসের মতো আচরণ করে। এই নাইট্রোজেনটা কি জন্য দরকার সেটা বলি। এই নাইট্রোজেনটা দরকার হচ্ছে আপনার এই যে আমরা জমিতে ইউরিয়া সার ইউজ করি জমির উর্বরতা বৃদ্ধির জন্য, সেই ইউরিয়া সারের অন্যতম প্রধান উপাদান হচ্ছে নাইট্রোজেন। না, আপনি ইউরিয়া সার ব্যবহার করবেন কি উদ্দেশ্যে? যাতে আপনার জমির যে গাছগুলো আছে, উদ্ভিদগুলো আছে, তারা যাতে নাইট্রোজেন পায়। তাহলে আমরা নাইট্রোজেনের প্রধান উৎস জমিতে কোনটা বলতে পারি? আমরা কি দেই? ইউরিয়া সার দিই। ইউরিয়া সারকে আমরা নাইট্রোজেনের জন্য দিই। তাহলে উদ্ভিদের বৃদ্ধির জন্য বা উদ্ভিদের স্বাভাবিক কার্যক্রম পরিচালনার জন্য কোন যৌগটি অত্যাবশ্যকীয়? সেটা হচ্ছে নাইট্রোজেন। ঠিক আছে, এতটুকু জানলে হবে, আর বেশি কিছু দরকার নেই। চলে আসেন হচ্ছে অ্যাকুয়া রেজিয়া বা রাজ অম্ল। খুব 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 ইম্পর্টেন্ট, ট্রিপল স্টার। ট্রিপল স্টার, এটা মুছে দেই। আচ্ছা, এটা থাকুক, এটা আমি রিভিশন করবো। কি পড়তেছি আমরা? অ্যাকুয়া রেজিয়া বা রাজ অম্ল। অ্যাকুয়া রেজিয়া বা রাজ অম্ল খুব খুব ইম্পর্টেন্ট। এখানে কি কি থাকে সেটা একটু বলি। সেটা হচ্ছে আপনার নাইট্রিক অ্যাসিড প্লাস 3 অণু হাইড্রোক্লোরিক অ্যাসিডের মিশ্রণ। আবার বলি, নাইট্রিক অ্যাসিড এবং 3 অণু হাইড্রোক্লোরিক অ্যাসিডের মিশ্রণ। তবে এখানে একটা কথা বলতে হবে, সেটা হচ্ছে ঘন। এগুলো সবগুলা ঘন। ঘন নাইট্রিক অ্যাসিড এবং ঘন 3 অণু হাইড্রোক্লোরিক অ্যাসিডের মিশ্রণকে বলা হচ্ছে অ্যাকুয়া রেজিয়া বা রাজ অম্ল। খুব খুব ইম্পর্টেন্ট। এই জিনিসটা কোন জায়গায় ব্যবহার করা হয়? সেটা হচ্ছে ব্যবহার করা হচ্ছে স্বর্ণের খাদ বের করতে। আপনার যখন কেউ স্বর্ণ বিক্রি করতে গেছেন, যায় না, স্বর্ণ বিক্রি করতে গেলে দেখবেন যে স্বর্ণের খাদ আছে কতটুকু। যে আমরা বলি যে স্বর্ণ এত ক্যারেট, 22 ক্যারেট, 20 ক্যারেট, 24 ক্যারেট, এগুলো বলি। সুতরাং ওই আসলে এটা কত ক্যারেট আছে, এটার মধ্যে কতটুকু অপদ্রব্য বা স্বর্ণ ছাড়া অন্যান্য কি পরিমাণ মিশানো আছে, অন্যান্য দ্রব্য,
সেটা বের করার জন্য ব্যবহৃত হচ্ছে অ্যাকোয়া রেজিয়া বা রাজ অম্ল। সুতরাং প্রশ্ন আসে যে স্বর্ণের খাদ বের করতে কোনটি ব্যবহৃত হয়, বলবেন অ্যাকোয়া রেজিয়া বা রাজ অম্ল। রাজ অম্ল মূলত কি দিয়ে গঠিত, বলবেন ঘন নাইট্রিক অ্যাসিড এবং 3 অণু হাইড্রোক্লোরিক অ্যাসিড। ঘন নাইট্রিক অ্যাসিড এবং 3 অণু হাইড্রোক্লোরিক অ্যাসিড, এই জিনিসটা একটু বুঝাই বলি। 3 অণু মানে কি? মনে করেন আপনি আপনি 1 লিটার রাজ অম্ল নিলেন, আপনি 1 লিটার রাজ অম্ল বানাবেন। কয় লিটার বানাবেন? 1 লিটার। 1 লিটারের 4 ভাগের 1 ভাগ কত বলেন তো একজন? 1 লিটারের 4 ভাগের 1 ভাগ একজন? 250 গ্রাম স্যার। 250, আসলে গ্রাম বলা যায় কাছাকাছি, কিন্তু 250 মিলিলিটার লেখা, 250 মিলিলিটার। তাহলে দেখেন, আপনি মনে করেন আপনি 1 লিটার রাজ অম্ল তৈরি করবেন। আপনার স্বর্ণের ব্যবসা আছে, আপনি খাদ বের করার জন্য 1 লিটার রাজ অম্ল তৈরি করবেন। আপনি কি করবেন? আপনি 250 মিলিলিটার আপনি নাইট্রিক অ্যাসিড মিশাবেন, আর বাকি থাকে কত মিলিলিটার বলেন তো? 750 মিলিলিটার। এই যে তিন ভাগ, 750 মিলিলিটার মিশাবেন হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড। তাহলে আপনার 1 লিটার রাজ অম্ল তৈরি হয়ে গেছে। সবাই ক্লিয়ার তো এটা? জি ঠিক স্যার। আছে। Okay, এবার আসলে হচ্ছে নাইট্রোজেনের বিভিন্ন যৌগ আছে, তার মধ্যে একটা জিনিস খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে লাফিং গ্যাস। লাফিং গ্যাস, এই লাফিং গ্যাস বলতে এই লাফিং গ্যাসটা হচ্ছে, এটা সংকেত হচ্ছে এটা N2O, খুবই খুবই ইম্পর্টেন্ট, ট্রিপল স্টার। এই লাফিং গ্যাসটা বলে যে লাফিং গ্যাস কেন বলা হয়, কারণ হচ্ছে এটা যদি আপনার নাকে লাগে তখন আপনার হাসির উদ্রেক হয়, এই জন্য এটাকে বলা হচ্ছে লাফিং গ্যাস। এখন এটা তো N2O বললাম, এটা অনেক সময় বাংলা নামে আসে, বলা হয় নাইট্রাস অক্সাইড। আপনার পারলে একটু লিখতে পারেন, এটা হচ্ছে নাইট্রাস অক্সাইড। লাফিং গ্যাস মানে নাইট্রাস অক্সাইড। অনেক সময় এইভাবে আসে না, এইভাবে বাংলা কথা দিয়ে আসে। নিম্নোক্ত কোনটি লাফিং গ্যাস? নাইট্রাস অক্সাইড। এবং এটা কিন্তু হালকা চেতনানাশক হিসেবে ব্যবহার করা হয়। কেন বলেন তো? আপনি লাফিং গ্যাস অল্প আছেন, আপনি হাসতেছেন, হাসতে হাসতে চেতনানাশক হইতেই পারে, মানে হালকা হালকা চেতনা, মৃদু চেতনানাশক। ওকে, এতটুকু শেষ, আমাদের আর কিছু এখানে নাই। পরবর্তী অংশে যাই আমরা, সেটা হচ্ছে হ্যালোজেনে যাই। হ্যালোজেনের অত কিছু আপনার দরকার নাই, হ্যালোজেনে যা যা অল্প কয়েকটা জিনিস বলি। হ্যালোজেন শব্দের অর্থ হচ্ছে, এটা যাই, আচ্ছা আমরা একটু রিভিশন দিই, পরে অংশে যাই। প্রথম হচ্ছে আমরা কার্বন মনোক্সাইড পড়ছিলাম। কার্বন মনোক্সাইড হচ্ছে নীরব ঘাতক বলা হয়। পরিবেশের নাইট্রোজেন উপাদান 78%, অক্সিজেন উপাদান প্রায় 20%, এবং কার্বন ডাই অক্সাইড উপাদান প্রায় 0.03, এটা ফিক্সড, এটা বাড়তেছে ডেইলি। তারপরে হচ্ছে আপনার এরপর আমরা গেছি হচ্ছে হাইড্রোজেনের ক্ষেত্রে পড়ছেন যে হাইড্রোজেন নিজে জ্বলে কিন্তু সাহায্য করে না, অক্সিজেন জ্বলে না সাহায্য করে, কার্বন ডাই অক্সাইড জ্বলেও না সাহায্য করে না। অক্সিজেনের অন্য নাম হচ্ছে একটা, অক্সিজেন হচ্ছে বর্ণহীন, গন্ধহীন, স্বাধীন একটা গ্যাস, এবং অক্সিজেনের অন্য নাম হচ্ছে অম্লজান। এন্ড ফাইনালি হচ্ছে আমরা পড়ছিলাম হচ্ছে অ্যাকোয়া রেজিয়া। অ্যাকোয়া রেজিয়া বা রাজ অম্ল হচ্ছে 1 অণু হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং 3 অণু এক অণু নাইট্রিক অ্যাসিড এবং 3 অণু হাইড্রোক্লোরিক অ্যাসিড মিলে তৈরি হয় হচ্ছে অ্যাকোয়া রেজিয়া বা রাজ অম্ল, যেটি স্বর্ণের খাদ বের করতে ব্যবহৃত হয়। স্বর্ণের খাদ বের করতে ব্যবহৃত হয়। 1 লিটার যদি আপনি রাজ অম্ল তৈরি করতে চান, তাহলে আপনি যে এক ভাগ মানে হচ্ছে 250 মিলিলিটার নাইট্রিক অ্যাসিড নেবেন, 750 মিলিলিটার হাইড্রোক্লোরিক অ্যাসিড নেবেন, অর্থাৎ এটা 3 গুণ নেবেন এটা। ওকে, আর এরপর বললাম লাফিং গ্যাস নাইট্রোজেনের একটা যৌগ, লাফিং গ্যাসের সংকেত হচ্ছে N2O বা হচ্ছে নাইট্রাস অক্সাইড। আমরা পরের অংশে যাই, হ্যালোজেনে যাই। আচ্ছা আমাকে কেউ একজন বলেন, আমরা যেটা করতেছিলাম, হ্যালোজেন কি ধাতু না অধাতু বলেন তো? হ্যালোজেন ধাতু না অধাতু? হ্যালোজেন গুলো কি কি পড়ছিলাম? ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। আচ্ছা আমাদের কোন লবণ খাইতে বলে? আয়োডিন যুক্ত লবণ খাইতে বলে। সুতরাং এই যে আমরা লবণটা পাই, লবণটা আমরা কোথায় পাই? সমুদ্রের পানিতে পাই। এখন এই জন্য হ্যালোজেন শব্দের অর্থ হচ্ছে সামুদ্রিক লবণ উৎপাদক। হ্যালোজেন শব্দের অর্থ সামুদ্রিক লবণ উৎপাদক। হ্যালোজেন অর্থ হচ্ছে সামুদ্রিক লবণ উৎপাদক। ওকে, এটা আরো কিছু জিনিস আছে যেটা আপনার লাগবে না, সেখান থেকে আপনার একটা জিনিস লাগবে যে আমরা একটু আগে পড়ছি আর আজকেই পড়ছিলাম যে
একটা অধাতু আছে যেটা হচ্ছে সাধারণ তাপমাত্রায় লিকুইড অবস্থায় থাকে, বলেন তো কি, কার মনে আছে? স্যার হাইড্রোজেন। হাইড্রোজেন। ওকে, তাহলে আমি দেখেন আমি হ্যালোজেন গুলোর নাম আবার বলি। হাইড্রোজেন নাম ব্রোমিন, সাধারণ তাপমাত্রায় তরল অবস্থায় থাকে কোন হ্যালোজেন? তাহলে বলবেন ব্রোমিন, ওই যে আমরা প্রথমে পড়ছিলাম। তাহলে আমাদের হ্যালোজেন গুলোর নামগুলো বলি। প্রথম হচ্ছে দেখেন ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, তারপর হচ্ছে আয়োডিন। এই দুইটা জিনিস ফ্লোরিন এবং ক্লোরিন, এটা সাধারণ অবস্থায় মানে সাধারণ তাপমাত্রায় গ্যাসীয় অবস্থায় থাকে। সাধারণ তাপমাত্রায় এটি কিসে থাকে? গ্যাসীয় অবস্থায় থাকে। ব্রোমিন আমরা আজকেই পড়ছি, ব্রোমিন সাধারণ তাপমাত্রায় লিকুইড অবস্থায় থাকে। ওকে, আর আয়োডিন সাধারণ তাপমাত্রায় কঠিন অবস্থায় থাকে। ক্লিয়ার? এটা কঠিন অবস্থায় থাকে। কারণ আয়োডিন কোন জায়গায় পাওয়া যায় পরীক্ষা আসে? আয়োডিন পাওয়া যায় হচ্ছে সামুদ্রিক শৈবালে। আয়োডিন পাওয়া যায় সামুদ্রিক শৈবালে, খুব ইম্পর্টেন্ট। আয়োডিন পাওয়া যায় সামুদ্রিক শৈবালে। আচ্ছা, যারা খায়, ওই যে সামুদ্রিক মাছ বেশি খায় বা সামুদ্রিক যে ইয়েগুলো আছে সেগুলা বেশি খায়, তাদের দেখবেন যে তাদের বুদ্ধিমত্তা কিন্তু নরমাল মানুষ থেকে কিছুটা হইলেও বেশি। এর কারণ হচ্ছে আয়োডিন। আমরা আপনাদের ছোটবেলায় পড়ছিলেন যে আয়োডিনের অভাবে গলগণ্ড রোগ হয়, আয়োডিনের অভাবে হাবাগোবা হয়। হাবাগোবা মানে কি বলেন তো? হাবাগোবা মানে হচ্ছে তার বুদ্ধি কম। সুতরাং যে পর্যাপ্ত পরিমাণ যতটুকু নিক ততটুকু আয়োডিন খাচ্ছে সেটা হাবাগোবা হচ্ছে না, সে বুদ্ধিমান হচ্ছে। সুতরাং যারা ওই সামুদ্রিক জিনিসগুলা বেশি খাবে তারা হচ্ছে বুদ্ধিমান হয়। আরেকটা বিষয় বলি, সামুদ্রিক মাছে একটা জিনিস আছে আপনারা শুনবেন, এটাও বাইরে সিলেবাসের বাইরে কথা। সেটা হচ্ছে আপনারা শুনছিলেন যে সামুদ্রিক কিছু মাছে কড লিভার অয়েল পাওয়া যায়। কড লিভার অয়েল, কড লিভার অয়েল খুবই উপকারী, মানুষের জন্য খুবই খুবই উপকারী একটা জিনিস। সুতরাং সামুদ্রিক এগুলা খাওয়াটা বেশি মানে ভালো আর কি আমাদের দেহের জন্য। ওকে, এখানে আরো অনেক কিছু আছে বাট আমাদের বেশি কিছু দরকার নেই, যা যা আসবে তাই। এবার আসলে হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস বা ইনার্ট গ্যাস। নিষ্ক্রিয় গ্যাস বা ইনার্ট গ্যাস, নিষ্ক্রিয় গ্যাস বা ইনার্ট গ্যাস, একটু আমাকে সময় দেন। আচ্ছা, আমি একটু আছে এখানে মান্নাদা আছে না, দাদা আমি একটু কথা বলতে, আপনি কি শুনতে পাচ্ছেন? মান্নাদা শুনতে পাচ্ছেন? জি স্যার, শুনতে পাচ্ছি। জি স্যার, ক্লিয়ার। আচ্ছা, আমি কি আজকে এখানে এগুলা কিন্তু অধাতুই চলছে, ধাতু কিন্তু আরো বিশাল বড়। আজকে কি আমরা অধাতুটাই রেখে দেবো নাকি ধাতুটাও শেষ করবো? আমার তো মাথায় ঢুকবে কিনা আমি সেটা ভাবতেছি আর কি। আজকে শেষ না। হ্যাঁ হ্যাঁ, বলতেছি আজকে লম্বা আজকে এইটুকুই আচ্ছা আজকে একবার। অধাতুটা, আজকে ধাতু অংশটা বাদ থাকুক, কেমন? জি স্যার। আচ্ছা, আমি নেক্সট ক্লাসে এটা আবার করবো আর কি, কভার করবো। সুতরাং দেখেন, কারণ আজকে আপনাদের আমি পড়াই গেলাম কিন্তু আপনার মাথায় থাকলো না, সেটাই পড়ানোর কোনো দরকার নেই। ওকে, তাহলে আমরা এবার আসলে হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস বা ইনার্ট গ্যাসে আসে। নিষ্ক্রিয় গ্যাস বা ইনার্ট গ্যাস, নিষ্ক্রিয় গ্যাস বা ইনার্ট গ্যাস, এটা আসলে বোঝানোর কিছু বিষয় আছে কিন্তু আসলে আমি মানে বুঝাতে চাচ্ছি না, আপনি সিম্পলি বুঝেন যে নিষ্ক্রিয় গ্যাস কারা? যারা হচ্ছে যেসব মৌল রাসায়নিক ভাবে ক্রিয়াক্ষম নয়, মানুষের যারা সাধারণভাবে বিক্রিয়াই করে না, মানে যারা কারোর সাথে বিক্রিয়া করে না, তাকে বলা হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস। যেমন আপনার নাম শুনছিলেন হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, ব্রেডন, নিচের গুলো আপনার নাম শুনেন নাই, এগুলোর নাম আপনারা শুনছেন। হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, এই দুটো। হিলিয়াম শুনছেন, নিয়ন শুনছেন, আর্গন শুনছেন, এগুলো কিন্তু সবগুলো নিষ্ক্রিয় গ্যাস। এটাকে নিষ্ক্রিয় গ্যাস কেন বলে আমি একটু ব্যাখ্যাটা বলি, জাস্ট এই ব্যাখ্যাটা শুনে রাখেন, বেশি দরকার নেই, খেয়াল করেন। এই যে যতগুলো পরমাণু আমরা আঁকছিলাম ওই সময়, নিউক্লিয়াস, এটা কক্ষপথ, এখানে কি থাকে? প্রোটন থাকে, নিউট্রন থাকে, প্রোটন পজিটিভ চার্জ, এখানে যেগুলো থাকে সেগুলো হচ্ছে ইলেকট্রন, সেগুলো হচ্ছে নেগেটিভ চার্জ। ওকে, এগুলো হচ্ছে নেগেটিভ চার্জ। এখানে এখানে সমান সংখ্যক আছে, তবুও দেখবেন যে সমান সংখ্যক আছে। অনেক সময় হয় কি, অনেক মৌল তারা ইলেকট্রন ছেড়ে দেয়, ছেড়ে দিলে পজিটিভ চার্জ হয়।
ইলেকট্রন যখন তারা গ্রহণ করে তখন তারা নেগেটিভ চার্জ হয়। ওকে, এটা মনে রাখেন, আমি একটা কৌশল বলি। সেটা হচ্ছে, আপনার কাছে ইলেকট্রন আছে 10টা, আপনি ছেড়ে দিলেন। তো ছেড়ে দিলে আপনি কি চার্জ হবেন বলেন তো? পজিটিভ। পজিটিভ মানে কি? আপনি কারো কাছে, আপনি মনে করেন কাউকে ইলেকট্রনটা ধার দিচ্ছেন, সুতরাং আপনি ইলেকট্রন পাওনা আছেন। পাওনা মানে পজিটিভ, আপনি পজিটিভে আছেন। আর যে আপনাকে দেনা আছে সেটা একটা নেগেটিভে আছে, তাই না? সেটা আপনাকে দিতে হবে, সে নেগেটিভে আছে। এটা মনে থাকবে কিনা বলেন? আপনি যদি ইলেকট্রন দিয়ে দেন তাহলে আপনি পজিটিভ। ওকে, আপনি যদি ইলেকট্রন নিয়ে নেন তাহলে আপনি হচ্ছেন নেগেটিভ, অতিরিক্ত নিলে। আরেকটা কৌশল বলি। আচ্ছা, এটা ইলেকট্রন কি নেগেটিভ চার্জ না পজিটিভ চার্জ সেটা বলেন। নেগেটিভ চার্জ। আপনি যত নেগেটিভ জিনিস নেবেন তত আপনি নেগেটিভই হবেন, ঠিক আছে? মানে আপনার কোয়ালিটি নেগেটিভ হবে। আপনি যত নেগেটিভ জিনিস ছেড়ে দেবেন তত আপনি সমাজে পজিটিভ হবেন। এবার মনে থাকবে তো? জি স্যার। Okay. এবার আসলে হচ্ছে, তাহলে আমি এটা বলি, কিছু কিছু ইয়ে আছে, দেখবেন কিছু সমাজে কিছু মানুষ আছে, তার একটা, অনেকের আছে যে টাকা মানে কম, মানে তার টাকা এত বেশি লাগে, তার টাকার অভাব পূরণ হয় না, বা তার যে কোনো জিনিসের অভাব তো শুধু টাকার থাকে না, অনেক অনেক কিছু অভাব থাকে, তার অভাব পূরণই হয় না। আবার কিছু মানুষ আছে দেখবেন যে সে মোটামুটি ইনকাম করছে, করে সে এখন মোটামুটি ভালো একটা লাইফ লিড করতেছে, সে এত বেশি টাকার বেশি ছোট, সে খুব সুন্দর একটা লাইফ লিড করতেছে। অর্থাৎ সে কারো থেকে ইলেকট্রন নেবেও না, সে কাউকে ইলেকট্রন দেবেও না। আপনি যদি কারোর সাথে লেনদেন না করেন, আপনি কি সক্রিয় না নিষ্ক্রিয়? নিষ্ক্রিয়। এবার দেখেন, এই যে নিষ্ক্রিয় গ্যাসগুলো আছে তাদের এখানে অষ্টক পূর্ণ থাকে, এটাকে মনে রাখবেন অষ্টক পূর্ণ। অষ্টক, অষ্টক পূর্ণ মানে হচ্ছে তার এখানে 8টা ইলেকট্রন আছে, ব্যতিক্রম আছে হিলিয়ামে 2টা, এখানে 8টা ইলেকট্রন থাকবে। এখানে দেখেন আমি কয়টা আছি, 1টা 2টা 3টা 4টা, মানে সর্বশেষ কক্ষপথে। আর আছে মনে করেন 6টা, আর হচ্ছে 2টা 8টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা। তার সর্বশেষ কক্ষপথে যদি কোনো কারণে সে 8টা ইলেকট্রন পূরণ করতে পারে, তাহলে সে কি করে? আর কোনো লেনদেন করে না, সে নিষ্ক্রিয় হয়ে যায়, তাদেরকে নিষ্ক্রিয় গ্যাস বলে। সুতরাং সিম্পলি বলে, নিষ্ক্রিয় গ্যাসের শেষ কক্ষপথে কয়টি ইলেকট্রন থাকবে? 8টি ইলেকট্রন থাকে। কয়টি ইলেকট্রন থাকে? 8টা। একটা ব্যতিক্রম আছে, সেটা হচ্ছে হিলিয়াম। হিলিয়াম তার শেষ কক্ষপথে 2টি ইলেকট্রন থাকে। কয়টি থাকে? 2টি। মনে থাকবে? তাহলে হিলিয়াম একটা নিষ্ক্রিয় গ্যাস, তার শেষ কক্ষপথে 2টি ইলেকট্রন, আর সবগুলা শেষ কক্ষপথে 8টি ইলেকট্রন থাকে, ফলে সে কারোর সাথে লেনদেনের মধ্যে নাই, সে নিষ্ক্রিয় গ্যাস। এবার এখান থেকে যে জিনিসটা আবার পরীক্ষা আসে সেটা হচ্ছে ব্যবহার। হিলিয়াম, হিলিয়াম কোন জায়গায় ব্যবহার করা হয়? হিলিয়াম ব্যবহার করা হচ্ছে, মনে রাখবেন, এই পর্যন্ত যত গ্যাস আছে, হ্যাঁ, তার মধ্যে সবচেয়ে সবচেয়ে পাতলা গ্যাস হচ্ছে হিলিয়াম। যত গ্যাস আছে তার মধ্যে সবচেয়ে পাতলা গ্যাস হচ্ছে হিলিয়াম, ঠিক আছে? এবং এটা হাইড্রোজেন অপেক্ষাও হালকা। কি বলছি বলেন তো? আমি আবার বলি, সবচেয়ে হালকা গ্যাস হচ্ছে হিলিয়াম। এখন দেখেন, আপনাদের ওই যে আমাদের যে বেলুন গুলা হচ্ছে বায়ু দিলে মানে ভিতরে গ্যাস ঢুকায়, এবার আপনি ছেড়ে দিচ্ছেন, সে উপর দিকে উপরে চলে যায় অটোমেটিক। যে এটা যারা, এটার মধ্যে ঢুকানো হচ্ছে হিলিয়াম গ্যাস। তাহলে হিলিয়াম গ্যাস কোথায় প্রবেশ করানো হয়? বেলুনে। হিলিয়াম গ্যাস ব্যবহার করা হচ্ছে বেলুনে। কেন ব্যবহার করে? এটা অনেক হালকা গ্যাস, হালকা জিনিস উপরে ভেসে উঠে যায়। এর ভিতরে হালকা গ্যাস ঢুকে রাখছেন তো, সেটা পরিবেশে যে গ্যাসগুলো আছে তার চেয়ে এটা হালকা, ফলে সেটা উপর দিকে ভেসে উঠে যাবে। এই জন্য হিলিয়াম গ্যাস বেলুনের মধ্যে ঢুকে দিলে সেই বেলুনগুলো উঠতে থাকে, উপর দিকে ভাসতে থাকে। এরপর আসা হচ্ছে নিয়ন। নিয়ন কোন জায়গায় ব্যবহৃত হয়? লাল আলো তৈরিতে। এই যে কিছু লাইট আছে রাস্তা ধারে, লাল আলো, ঠিক আছে? ওই যে একটা কিছু গানও আছে যে নিয়ন আলোতে হেঁটে যাই, এরকম কিছু গান টান আছে দেখবেন। ঢাকা শহরে নিয়ন আলো, অর্থাৎ লাল আলো। নিয়ন আলো তৈরি করে কোন আলো? লাল আলো, এতটুকু মনে রাখতে হবে। তারপর জেনন, ফটোগ্রাফিক ফ্ল্যাশ লাইট। আগে যে ফটোগ্রাফিক ফ্ল্যাশ লাইট গুলা ছিল, ওই ফ্ল্যাশ লাইট গুলা কালার দেখবেন যে একটু মানে কেমন যেন সাদা সাদা, আবার সাদা আবার একটু একটু কি বলে সোনালী কালার মনে হয়। ওটার মধ্যে ব্যবহৃত হচ্ছে আপনার জেনন ব্যবহৃত হয়। আর নর্মাল যে টিউব লাইটটা আছে, আমাদের যে টিউব লাইট, সেখানে আর্গন ব্যবহৃত হয়। টিউব লাইটে ব্যবহৃত হচ্ছে আর্গন। আবার বলি, হিলিয়াম ব্যবহৃত হচ্ছে বেলুনে। তারপরে লাল আলো তৈরিতে ব্যবহৃত হচ্ছে নিয়ন।
টিউব লাইটে ব্যবহার করা হচ্ছে আর্গন, আর ফটোগ্রাফি ফ্ল্যাশ লাইটে ব্যবহৃত হচ্ছে জেনন। ওকে, এবার লাস্ট আর দুইটা টপিক আছে, একটু ধৈর্য ধরা। সেটা হচ্ছে সালফার কোথায় ব্যবহৃত হয়। সালফার কি, আমরা একটু আগে করছিলাম অধাতুর উদাহরণ, হাইড্রোজেন, নাইট্রোজেন, অক্সিজেন, সালফার, ফসফরাস, এগুলো পড়ছিলাম, হ্যালোজেন। তার মধ্যে আমরা এখন সালফার নিয়ে আলোচনা করি। সালফার দেখতে কেমন হবে? উজ্জ্বল হলুদ হলুদ বর্ণের, স্বাধীন গন্ধহীন। দেখেন সালফার দেখতে কেমন হবে? উজ্জ্বল হলুদ বর্ণের। সালফার হচ্ছে উজ্জ্বল হলুদ বর্ণের। সালফার উজ্জ্বল হলুদ বর্ণ। সালফার কোথায় ব্যবহৃত হয়? সালফার নরমালি আপনি বলে সালফার আপনি বুঝবেন। আপনারা কেউ কি গন্ধকের নাম শুনছেন? গন্ধক, পটাশ, এগুলোর নাম শুনছিলেন? আগে যে বোম বানাইতো, এই যে মানে কি বলে ক্র্যাকার ট্যাকার বানাইতো, যে বোম, জি এই স্যার। বাজি টাজি বানাই, যে শুনছিলেন এগুলা? গন্ধক, পটাশ, এগুলা শুনছিলেন কেউ? গন্ধক। এই সালফার মানে হচ্ছে গন্ধক, এতটুকু মনে রাখলে হবে। তো এবার দেখেন সালফার কোন কোন জায়গায় ব্যবহৃত হয়। সালফার ব্যবহৃত হয় মূলত যে জায়গায়, সেটা হচ্ছে আপনার দিয়াশলাই যেগুলো আছে না, দিয়াশলাই, দিয়াশলাই যে বারুদ প্রস্তুত করা হয়, দিয়াশলাইয়ের মধ্যে বারুদ লাগানো থাকে না, সেই বারুদটা তৈরি করা হচ্ছে আপনার সালফার দিয়ে। আবার চর্মরোগের মলম তৈরি করতেও কিন্তু সালফার ব্যবহার করা হয়। চর্মরোগের মলম তৈরি করতে সালফার ব্যবহার করা হয়। আমরা ছোটবেলায় দেখছি, আপনারা হয়তো দেখেন নাই, যে কারো ওই যে কোথাও যদি মনে করেন বর্ষাকালে মানে চুল গাছ পছন্দ টছন্দ ধরতো, বা হচ্ছে একটু বেশি খাওয়া হয়ে গেছে, সবাই সেখানে সালফার লাগাই দিত, গন্ধক লাগাই দিত। ফলে এটা এত পরিমাণে জ্বলতো, জ্বলতে জ্বলতে এটা আবার ভালো হয়ে যেত, যদিও এটা স্বাস্থ্যকর না, আগে এটা ছিল আর কি। ওকে, এবার আসলে আরেকটা জিনিস শিল্প ক্ষেত্রে যেটা ব্যবহৃত হয়, সেটা হচ্ছে হাইড্রোজেন সালফাইড। সালফারের একটা যৌগ, হাইড্রোজেন সালফাইড। হাইড্রোজেন সালফাইড এটা কিসের মতো গন্ধ হয়? এটা গন্ধ হচ্ছে পচা ডিমের গন্ধ। পচা ডিমে আপনারা যে গন্ধটা পান, সেটা কিন্তু মূলত হচ্ছে হাইড্রোজেন সালফাইডের গন্ধ। পচা ডিমে যে গন্ধ পাওয়া যায়, সেটা হচ্ছে হাইড্রোজেন সালফাইডের গন্ধ। ওকে, এই মোটামুটি আর তো কি কিছু আছে? আচ্ছা, ফসফরাস আছে। ওই ফসফরাসের ক্ষেত্রে ফসফরাস হচ্ছে আপনার দিয়াশলাই কাঠিতে ব্যবহৃত হয়, এগুলা দরকার নাই। তারপর হচ্ছে আপনার সিলিকা বা কাঁচ, সিলিকন, সিলিকনের কথা বলছিলাম, সিলিকা বা কাঁচ কোন জায়গায় ব্যবহৃত হয়? সিলিকা ব্যবহৃত হয় হচ্ছে আপনার কাঁচ তৈরিতে। সিলিকা মানে হচ্ছে, সিলিকা মানে হচ্ছে সিলিকন ডাই অক্সাইড। সিলিকা মানে সিলিকন ডাই অক্সাইড পাওয়া যাচ্ছে বালুতে। আমরা যে বালি দেখি না রাস্তাঘাটে, সেই বালিতে মূলত সিলিকন ডাই অক্সাইড আছে। এটি ব্যবহৃত হয় কাঁচ তৈরিতে। কাঁচ তৈরিতে ব্যবহৃত হয় হচ্ছে সিলিকন ডাই অক্সাইড। কাঁচ তৈরিতে ব্যবহৃত হয় সিলিকন ডাই অক্সাইড। ওকে, এখানে আর বেশি কিছু করলাম না। যেটা খুব 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 ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে, আবারও আসতে পারে, সেটা হচ্ছে এই টপিকটা। এটা একটু 2 মিনিট পরে সেটা হচ্ছে এটা, খড় পানি, মৃদু পানি। খড় পানি এবং হচ্ছে মৃদু পানি। আচ্ছা, আমি একটা প্রশ্ন জিজ্ঞেস করি আপনাকে, যদি বলা হয় যে সাবান দিয়ে আপনি ফেনা তৈরি করেন, আর যদি বলা হয় যে আপনাকে ডিটারজেন্ট দিয়ে ফেনা তৈরি করেন, কোনটাতে ফেনা বেশি তৈরি হয়? ডিটারজেন্ট। ডিটারজেন্ট। ওকে, এই যে ডিটারজেন্টের ইয়েটা আনছে, সেটা কেন আনছে বলি, সেটা আনছে হচ্ছে আপনার মূলত এই দুইটা জিনিসের জন্য, খড় পানি এবং মৃদু পানি। আচ্ছা, বৃষ্টির পানি যেটা পড়ে, তার মধ্যে কি কোনো লবণ টবণ বা হচ্ছে কোনো যৌগ, কোনো মৌল টৌল থাকার কথা কিনা বলেন তো, নাকি আপনার ওই যে পুকুরের পানিতে বা নদীর পানিতে থাকার কথা? স্যার বৃষ্টির পানি তো পরিষ্কার পানি, ওইখানে তো পরিষ্কার। থাকার কথা না। বৃষ্টির পানি যেহেতু পরিষ্কার পানি, এই বৃষ্টির পানি হচ্ছে একটা মৃদু পানির উদাহরণ। মৃদু পানি কারা বলবো? মৃদু পানি হচ্ছে যাদের সাথে সাবান সহজে ফেনা তৈরি করে, তাকে বলা হচ্ছে মৃদু পানি। যাদের সাথে সাবান বিক্রিয়া করে সহজে ফেনা তৈরি করে না, তাকে বলা হচ্ছে খড় পানি। আপনারা দেখবেন যে ওই যে সাবান দিয়ে যখন জামা কাপড় ইয়ে করতে যান পুকুরের পানিতে, দেখবেন যে ফেনা বেশি তৈরি হচ্ছে না, কিন্তু ওই যে সাবানের মতো মানে দুধের মতো সাদা সাদা একটু ইয়ে বেরোচ্ছে, সাবান গুলা বের হয়ে চলে যাচ্ছে, কিন্তু ফেনা হচ্ছে না। ফেনা না হলে তো আপনার এটা ক্রিয়াশীল হচ্ছে না। সুতরাং এই খড় পানিতে সহজে সাবান ফেনা তৈরি করতে পারে না, কিন্তু মৃদু পানির সাথে সহজে সাবান ফেনা তৈরি করতে পারে। সুতরাং আমাকে যদি বলা হয় যে মৃদু পানির প্রধান উৎস কি, আপনি বলবেন যে বৃষ্টির পানি হচ্ছে মৃদু পানির প্রধান উৎস।
আর যদি বলা হয় যে খড়পানির কি, খড়পানি হচ্ছে আপনার ঝর্ণার পানি। দেখেন ঝর্ণা, পাহাড় বেয়ে নেমে আসতেছে, তার মধ্যে বিভিন্ন লবণ টবণ থাকতে পারে। তারপর হচ্ছে গভীর নলকূপের পানি, নলকূপ মানে কি মাটির নিচ থেকে উঠতেছে, এর সাথে বিভিন্ন কিছু মিশ্রিত থাকতে পারে, লবণ যেটা আপনি চোখে দেখতে পাচ্ছেন না। যেমন হচ্ছে দেখবেন অনেক জায়গায় কিন্তু ইয়ের সাথে লবণাক্ত নোনা নোনা পানি ওঠে, অনেক জায়গায় দেখবেন পানির সাথে আয়রন ওঠে, এগুলো এক একটা লবণ। সুতরাং ওটার মধ্যে তো আপনি সাবান দিলে সহজে ফেনা হবে না, এগুলো হচ্ছে খড়পানি। তারপর আরেকটা হচ্ছে আপনার সমুদ্রের পানি, সমুদ্রের পানিও খড়পানি। আপনার মৃদু পানিটা মনে রাখবেন, মৃদু পানি হচ্ছে বৃষ্টির পানি, আর খড় পানি হচ্ছে সমুদ্রের পানি, নলকূপের পানি, তারপর ঝর্ণার পানি, এগুলো হচ্ছে। এখন ক্ষলতা দূর করার উপায় কি? ক্ষলতা দূর করার উপায় হচ্ছে অনেক সময় কি হয় যে আপনি যদি এটাকে পানিটাকে ফুটাইলে অথবা হচ্ছে আপনি যদি চুন দেন তাহলে আপনার ক্ষলতা দূর হইতে পারে। আর স্থায়ী ক্ষলতা যেটা, সেটা হচ্ছে আপনি সাবান বা সোডা দিতে হবে, সোডা প্রয়োগ করে আপনি এটাকে দূর করতে হবে, অত বেশি কিছু লাগবে না। এখান থেকে যেটা পরীক্ষায় আসতে পারে সেটা হচ্ছে সর্বাধিক মৃদু পানির উৎস। এটা ভেরি কমন যে সর্বাধিক মৃদু পানির উৎস হচ্ছে বৃষ্টির পানি, এতটুকু জানলে হবে। আর হচ্ছে পানিতে ক্লোরিনের ব্যবহার, আপনারা এটা জানেন, বলতে পারবেন কেউ ক্লোরিন কেন পানিতে ব্যবহার করে? জানার কথা। পানি পরিষ্কার রাখার জন্য। ভেরি গুড, পানি পরিষ্কার রাখার জন্য এবং পানি বিশুদ্ধ রাখার জন্য। আপনার ইয়েতে ওই যে দেখবেন যে পৌরসভার আন্ডারে যে ইয়েগুলো আছে, পানি সাপ্লাই দেয়, যে এই পানি সাপ্লাই বা ওয়াসা যে পানি সাপ্লাই দেয়, সেখানে কিন্তু হালকা একটু বন্ধ থাকে, কেন? সেখানে ক্লোরিন ব্যবহার করা হয়। তারপর দেখবেন আপনারা যখন সুইমিং পুলে নামবেন, সুইমিং পুলের পানি কিন্তু খুবই পরিষ্কার, মানে দেখতে খুবই স্বচ্ছ, এবং এটা কিন্তু হালকা আপনি যখন ডুব দেবেন এটার মধ্যে হালকা কিন্তু চোখে জ্বলন তৈরি করে, বা হচ্ছে চামড়া দেখবেন যে একটু হালকা খসখসে হয়ে যায়, ওইটাতে ক্লোরিন ব্যবহার করে। ওই ক্লোরিন ব্যবহার করে কেন বলেন তো? পানিটাকে পরিষ্কার করতে, অথবা হচ্ছে আপনার পানি মূলত ব্যবহার করা হচ্ছে জীবাণু মুক্ত করতে। ক্লোরিন ব্যবহার করলে পানিটা জীবাণু মুক্ত হয়, এটা হচ্ছে ক্লোরিনের ব্যবহার। ক্লোরিন একটা কি যৌগ বলছি? হ্যালোজেন যৌগ। এই তো, আর কি কিছু আছে? আর কিছু মোটামুটি নাই। আচ্ছা, আমি কি কয়েকটা প্রশ্ন জিজ্ঞেস করতে পারি? এই অল্প জি কয়েকটা। স্যার বলেন। ওকে, ঠিক আছে, অল্প কয়েকটা প্রশ্ন তৈরি করে। একটু আগে আমরা পড়ছি কাঁচ তৈরির প্রধান কাঁচামাল, কাঁচ তৈরির প্রধান কাঁচামাল কোনটি? আমি অপশন বলি, কোনটা? সিলিকন। সিলিকা, বা দেখেন অপশনে কিন্তু সিলিকা অনেক সময় থাকে না, আমি কিন্তু বলছিলাম যে বালিতে সিলিকা পাওয়া যায়, বলছিলাম না বালি মানে সিলিকা। অপশনে থাকে হচ্ছে বালি, তাহলে বালি হচ্ছে কাঁচ তৈরির প্রধান উপাদান। তারপরে আপনাকে যদি বলা হয় যে প্রকৃতির কোন উৎস থেকে সবচেয়ে বেশি মৃদু পানি পাওয়া যায়? সাগর, নদী, হ্রদ, বৃষ্টি? এটা হবে বৃষ্টি। এখন দেখেন এই প্রশ্নটা কোন কোন জায়গায় আসছে, এটা 34তম বিসিএস ও আসছে, আবার 23তম বিসিএস ও আসছে। সুতরাং এই প্রশ্নগুলো আপনার ইম্পর্টেন্ট, এগুলাই রিপিট হইতে পারে। আচ্ছা, বলছে যে দিয়াশলাই শিল্পে নিচের কোনটি ব্যবহৃত হয়? ফসফরাস, ক্যালসিয়াম, সোডিয়াম, সিলিকন? ফসফরাস। ফসফরাস ব্যবহৃত হয়। ওকে, তারপর হচ্ছে প্রশ্ন আসছে, বলছে এটা আমি একটু বোঝাই বলবো, নিচের কোনটি অনুগঠন করে না? নিচের কোনটি অনুগঠন করে না মানে তারা পরমাণু অবস্থায় থাকে? নিয়ন, ফ্লোরিন, আর্গন, ক খ উভয়? নিয়ন। দেখেন নিয়ন আছে, আবার আর্গন আছে না? আর্গন আছে। আর্গন, এগুলো সবগুলো কি গ্যাস? নিষ্ক্রিয় গ্যাস না, ফলে এগুলা জগৎ মানে মূল অণু তৈরি করে না। এই তো শেষ, সব জায়গা থেকে একটা। এটা তো বলতে পারবেন। বলছে স্বর্ণের খাদ বের করতে কোন অ্যাসিডটি ব্যবহার করা হয়? সাইট্রিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, টার্টারিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড। হাইড্রোক্লোরিক অ্যাসিড, এই যে আমরা একবারে ছিলাম না, হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং নাইট্রিক অ্যাসিড মিলে তৈরি হয়। ওকে, তারপর বলছে যে কোন, এটা তো অপশন দেখতে পারবেন, বলছে যে আচ্ছা, বলছে মাটির উর্বরতা বৃদ্ধিতে সাহায্য করে বায়ুর কোন উপাদান? অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন ডাই অক্সাইড, হাইড্রোজেন? নাইট্রোজেন। নাইট্রোজেন, কারণ নাইট্রোজেন দিয়ে ইউরিয়া তৈরি হয়, বা নাইট্রোজেন যৌগগুলো এর জন্য দরকার হয়। আচ্ছা, তারপর বলছে যে দেখেন এই প্রশ্নটা আমি কিন্তু বলে ফেলছি, বাট প্রশ্নটা আসছে, দেখেন আলোচনায় ছিল না, এমনি আলোচনার মধ্যে বলছে। নাইট্রোজেন গ্যাস থেকে কোন সার প্রস্তুত করা হয়? টিএসপি, সবুজ সার, ইউরিয়া, মিউরেট অফ পটাশ? ইউরিয়া। ইউরিয়া। মানে খুবই কমন জিনিস, এগুলাই আসবে, এর বেশি দরকার নেই। এই যে এটা পড়ছিলাম আমরা, কোন গ্যাস নিজে জ্বলে কিন্তু অন্যকে জ্বলতে সাহায্য করে না? হাইড্রোজেন।
হাইড্রোজেন নিচে জল চলতে সাহায্য করে না। আর যদি যদি প্রশ্নটা এমন হতো যে কোন গ্যাস নিচে জল নাই কিন্তু অন্যকে চলতে সাহায্য করে, অক্সিজেন। 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 আচ্ছা, বলছে শুষ্ক বরফ হলো হিমায়িত অক্সিজেন। হ্যাঁ হ্যাঁ, ড্রাই আইস। ড্রাই আইস মানে এই না, অপশন গুলা দেখেন, অপশন গুলো অন্যভাবে দিচ্ছে আর কি। বলছে হিমায়িত অক্সিজেন, হিমায়িত অক্সিজেন, হিমায়িত কার্বন ডাইঅক্সাইড, ক্যালসিয়াম অক্সাইড, হিমায়িত কার্বন মনোক্সাইড। হিমায়িত কার্বন ডাইঅক্সাইড। হিমায়িত কার্বন ডাইঅক্সাইড। আচ্ছা, কেউ একজন হ্যান্ড রেজ করছেন, কোনো প্রশ্ন আছে? মামুন মিয়া। জি না স্যার, কোনো প্রশ্ন নাই, মানে এমনিতে চলে গেছে আর কি। আচ্ছা আচ্ছা, ইটস ওকে। আচ্ছা তাহলে বলছে বহুরূপী মৌল কোনটি? কার্বন, ক্যালসিয়াম, সোডিয়াম, অ্যালুমিনিয়াম। বহুরূপী মৌল কার্বন। ভেরি কমন প্রশ্ন। হ্যাঁ, কার্বন। বলছে যে কাঁচ কাটা ও পলিশের কাজে কি ব্যবহৃত হয়? হীরক, হীরক। হ্যাঁ। বলছে কোন অধাতু বিদ্যুৎ পরিবহন করে? ভেরি কমন প্রশ্ন। গ্রাফাইট। গ্রাফাইট। গ্রাফাইট, গ্রাফাইট। হ্যাঁ। বলছে হীরায় কাঁচ কাটা যায় কেন? হীরা দিয়ে কাঁচ কাটা যায় কেন? নরম পদার্থ বলে, ভঙ্গুর পদার্থ বলে, কঠিনতম পদার্থ বলে, কোনটা হবে বলে? পদার্থ বলে। ওকে, ঠিক আছে। এই মোটামুটি আমাদের পড়া। আরেকটা লাস্ট প্রশ্ন। বলছে পারমাণবিক চুল্লিতে গ্রাফাইট ব্যবহৃত হয় কেন? অপশন দিলাম না, এমনি বলে। পারমাণবিক চুল্লিতে গ্রাফাইট ব্যবহার করা হয় কেন? একটু মনে করার চেষ্টা করেন। বিক্রিয়াকে মন্থর করার জন্য। ইউরেনিয়াম বন্ধ করার জন্য। মন্থর করার জন্য ব্যবহৃত হয়। ওকে, তাহলে আজকে তাহলে এই পর্যন্তই থাকুক। আপনাদের কোনো প্রশ্ন থাকলে বলেন। দয়া করে একটু আজকে ভয়টা পড়েন, এগুলো একটু মানে বারবার না দেখলে মনে থাকবে না, বুঝছেন? একটু ওই যে নোটটা যেটা দেওয়া হয়েছে একটু কয়েকবার পড়বেন আর কি। ঠিক আছে, কারো কোনো প্রশ্ন আছে কিনা বলেন। স্যার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলেন। স্যার নিয়ন যেহেতু নিষ্ক্রিয় গ্যাস, তাহলে নিয়ন কিভাবে লাল আলো তৈরি করতেছে? ও আচ্ছা, বুঝছে। লাল আলো তৈরি করা বলতে কি, এটা বিক্রিয়া করে, বুঝছেন? কিন্তু ওটার উপর দিয়ে যখন আপনার বাল্বের আলোটা পড়ে, হ্যাঁ, যেমন আমরা এই যে ডিম লাইট গুলা দেখি না, ডিম লাইটে আপনি যখন ভাঙবেন বা যদি কোনো কারণে হয়, দেখবেন যে ওই লাইটটা কিন্তু নর্মাল লাইটের মতোই, কিন্তু বাইরের যে প্রলেপটা সেটা যদি নীল হয়, লাইটটা নীল হচ্ছে। আপনি যদি প্রলেপটা লাল দেন, লাল লাইট বেরোচ্ছে। অর্থাৎ হচ্ছে ওই আলোটা যখন নিয়ন গ্যাসের উপর দিয়ে মানে মধ্য দিয়ে পাস করে, তখন কালারটা কোনো কারণে লাল হয়ে যায়। আমার কথা বুঝছেন বিষয়? এখানে বিক্রিয়ার সাথে কোনো সম্পর্ক নাই, এটা হচ্ছে আলোর যে বৈশিষ্ট্য তার সাথে সম্পর্ক আছে। বিষয়টা বুঝছেন কিনা? জি স্যার। স্যার অন্যান্য লাইট গুলো কি একই রকম? যেরকমটা সোডিয়ামের আলো, হলুদ, ওইটাও কি সেম মেকানিজম? হ্যাঁ, সেই মেকানিজম। ওখানে কোনো বিক্রিয়া হয় না। বিক্রিয়া হলে কি হতো জানেন? আপনি কিছুদিন পর পর ওই গ্যাসটা আবার পুশ করা লাগতো। এখানে তো কোনো বিক্রিয়া হয় না, ফলে এটা শেষও হয়ে যায় না। বুঝছেন বিষয়?